হ্যালো স্টুডেন্ট, দেখো ফেসলাম একটা ক্লাসে তোমাদের যে করাবো পরশু টেস্ট পেপার থেকে। তোমাদের যে বইটা আছে পরশু টেস্ট পেপার, এই বইটা খুলো এবং চলে এসো পেজ নাম্বার। আজকে তোমাদের পেজ নাম্বার নিয়েছি 399 পেজে, ঠিক আছে? 399 পেজে যে সেটটা আমরা করাবো, এই যে দেখো, এই যে সুনতি একাডেমি যে আছে সেটটা, এই সেটটা করাবো। এই সেটের নাম দিব আমরা আমরা সেট, এটাকে আমি 8 নাম দিব। এর আগের সেট 1 থেকে 7 অবধি সেট দেওয়া হয়ে গেছে, পার্ট 1 পার্ট 2 ক্লাস দিয়েছি। আজকে সেট 8 আমরা এটা পার্ট 1 ক্লাস দেব। পার্ট 1 ক্লাসে তোমাদের 1 থেকে 4 অবধি এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো করে দেখাবো পার্ট 1 ক্লাসে। তো চলো আমরা দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলে আসবো আমরা 1 নম্বর প্রশ্নে। দেখো আমাদের এখানে দেখো কি বলেছে যে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়। এই যে সমীকরণগুলো দেওয়া আছে, এই সমীকরণগুলো আমাদের দেখতে হবে যাচাই করে যে কোন সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? তবে আমাদের কিন্তু এখানে চেক করতে হবে 1 নম্বর। দেখো এ নম্বর অপশানটা লক্ষ্য করো। দেখো এই নাম্বার অপশানটা আছে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান কত আছে, 5 আছে, তাই তো? তাহলে এখানে দেখো আমরা এক্স প্লাস 1/x সমান সমান 5, আমরা এটা পেয়ে যাব। এবার আমরা কি করবো, এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, এক্স লসাগু, এখানে এক্স স্কোয়ার প্লাস 1। আমরা চেক করে দেখবো যে এটা দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যদি বর্গমূল করে দিই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5, এটা 5x হয়ে যাবে এদিকে। তা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, তাই না? এই যে আমাদের দেখো এক্সের পাওয়ারে সবচেয়ে বড় পাওয়ারটা 2 আছে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের এ নম্বর অপশানটা হবে না। এবার বি নম্বর অপশানটা যদি চেক করো, দেখো আমাদের এটা দ্বিঘাত সমীকরণ আছে, তার জন্য দ্বিঘাত সমীকরণ নয় বলেছে, এটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাচ্ছে। দ্বিঘাত সমীকরণ কোনটি নয় সেটা আমাদের চেক করতে বলেছে। আচ্ছা, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ কি পাওয়া গেল, এটা কিন্তু অ্যান্সার আসবে না। এবার বি নম্বরটা আমরা চেক করব। বি নম্বর সমীকরণে দেখো এক্স প্লাস এক্স কিউব বাই এক্স সমান সমান x/5 আছে, তাই তো? তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা উপর থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি। দেখো এক্স কমন যদি নিয়ে নাও তাহলে এটা 1 প্লাস এটা এক্স স্কোয়ার পেয়ে যাবা, নিচেতে এক্স আছে। আমরা দেখবো এটা দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না। তাহলে এখানে এক্স এক্স কেটে দাও, তাহলে আমাদের রয়ে গেল দেখো 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান x/5 রয়ে গেল। এবার তোমরা এটা বর্গমূল করতে পারো, 5 প্লাস 5 এক্স স্কোয়ার সমান সমান এদিকে আমাদের এক্স। আচ্ছা দেখো তোমরা এখান থেকে বুঝতে পারছো এটাও কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ। এক্সের সবচেয়ে বড় পাওয়ারটা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাহলে এটাও কিন্তু অ্যান্সার হবে না, দ্বিঘাত সমীকরণ নয় কোনটি। এবার আমরা সি নাম্বারটা চেক করবো। আমরা চলো সি নাম্বারটা যদি আমরা চেক করে দেখাই। আচ্ছা, আমাদের সি নাম্বারটা কত আছে, এক্স ইন্টু এস স্কোয়ার প্লাস 3 সমান সমান 2s স্কোয়ার প্লাস 5x এভাবে আছে। আচ্ছা, এখানে এক কাজ করি আমরা, দেখো আগেরটাতে এক্স কেটেছিলাম, এক্স নট ইকুয়াল টু 0 ছিল বলে এক্স কাটাকাটি আমরা করতে পেরেছিলাম। এখানেও দেখো এক্সটা নট ইকুয়াল টু 0 আছে, এখানে যদি এক্স কাটা যায় তাহলে আমাদের এক্সটা কাটতে পারবো। এখানে এক্স কমন নিয়ে আনো, 2x প্লাস 5 করে দিলাম। দেখো এক্স কেটে যাবে যেহেতু এক্সটা নট ইকুয়াল টু 0। এভাবে কিন্তু আগেরটা আমরা কেটেছিলাম বি নম্বর অপশানে, এক্সটা নট ইকুয়াল টু 0 আছে বলে আমরা কাটাতে পারবো এভাবে। তাহলে এখানে আমাদের দাঁড়িয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 3 আর এদিকে 2x প্লাস 5। এখানেও দেখো এই সমীকরণটা, এই যে পাওয়ার কিন্তু দেখো এক্স স্কোয়ার আছে, পাওয়ার 2 সবচেয়ে বড় পাওয়ারটা। তাহলে আমাদের সি নাম্বার অপশানটা কিন্তু দ্বিঘাত সমীকরণ পাওয়া যাচ্ছে, দ্বিঘাত সমীকরণ নয় বলেছে। তাহলে আমাদের দেখো ডি নাম্বারটা হবে। ডি নাম্বারটা যদি তোমাদের দেখিয়ে দিই আমি, 2s স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান 5, তাই তো? তাহলে এখানে 2s স্কোয়ার, এটাকে আমরা 1/s স্কোয়ার করতে পারবো সূচকের নিয়মে, পাওয়ার মাইনাস থাকলে এটা 1/, হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও তাহলে এস স্কোয়ার লসাগু, এটা 2x টু দি পাওয়ার 4 পেয়ে যাবা। এই যে দেখো এখানে 2 আছে, মানে এস স্কোয়ারে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর এখানে আমাদের এটা 1 দাঁড়িয়ে যাবে, এদিকে 5। এখানে যদি ভগ্নাংশে যোগ গুণ করে দাও তাহলে 2x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এখানে তোমরা পেয়ে যাবা 5s স্কোয়ার। এবার এই সমীকরণটা দেখো,
এক্সের সবচেয়ে বড় পাওয়ারটা কিন্তু আমাদের দেখো 4 চলে আসলো, তো এটা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণ 9 বলেছে এখানে 4টি অপশনের মধ্যে, সেটা কিন্তু আমরা ডি নম্বর অপশনটা পেয়ে গেলাম। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে আসবো। পরের পেজে দেখো 400 পেজে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি সুদ কষা অঙ্কে মোট সুদ ও সময় অপরিবর্তিত থাকলে সুদ চেঞ্জ হবে না এবং সময়টাও চেঞ্জ হবে না। এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে বলেছে দেখো সুদের হার কমলে আসল কি হবে, বাড়বে না কমবে। ওকে, আচ্ছা এখানে সুদের হার যেহেতু কমে যায়, দেখো এখন দেখো মোট সুদটা একই রাখবে, সময়টাও একই রাখবে, সময়টাকে পাল্টাবে না, সুদটাকে পাল্টাবে না। এখন কোনো ব্যাংকে ও সুদ ধরো 1000 টাকা নেবে, তাই তো 1000 টাকা সুদটা নেবে কোনো ব্যাংকে। হ্যাঁ, কত সময় ধরে? ধরো 1 বছর সময় ধরে। তো 1 বছর সময়ে যদি 1000 টাকার সুদ নেয় কোনো একটা জায়গা থেকে, তাহলে দেখো সুদের হার যেহেতু কমে যায়, তাহলে আসলটাকে কিন্তু বাড়াতে হবে। সুদের হার কমলে আসল বাড়াতে হবে, তারপরে কিন্তু ওই 1 বছর সময়ে ও 1000 টাকার সুদ পাবে, তাই না? সুদের হার কমলে আসল কিন্তু বাড়াতে হবে, মানে একজন কমলে একজনকে বাড়াতে হবে। এখানে যদি সুদের হার যদি বাড়াতে চাও তাহলে আসলকে কমাতে হবে, তাই না? নাহলে তো কম বেশি চলে আসবে আমাদের এই সুদটা। এই জন্য সুদ আর সময় যদি চেঞ্জ না হয়, একটা ফিক্সড থাকে, সুদের পরিমাণও ফিক্সড এবং সময়েরও পরিমাণটা ফিক্সড, তাই তো? তাহলে কিন্তু সুদের হারটা যদি কমে তাহলে আসল কিন্তু বাড়াতে হবে, তাহলে এখানে অ্যান্সার বাড়বে, এ নম্বর অপশনটা। পরের প্রশ্ন দেখো 3 প্রশ্নটা। এখানে কি বলছে, একটি পঞ্চভুজাকৃতি ফাঁপা প্রিজমের সমগ্র তল রং করতে হলে কয়টি তলে রং করতে হবে, কয়টি তলে রং করতে হবে? এখানে যে অ্যান্সারটা হবে তোমাদের, এটা 7টি হবে। এই যে একটি পঞ্চভুজাকার, ঠিক আছে, পঞ্চভুজাকার ফাঁপা প্রিজমের সমগ্র তল রং করতে তার কিন্তু 7টি তলে রং করতে হবে। এখন তোমাদের একটু জানতে হবে যে পঞ্চভুজাকার ফাঁপা প্রিজম দেখতে কীরকম। সেই ছবিটা যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝতে পারবা যে 7টি তলে রং করতে হবে, 7টি তল, সমগ্র তল। এখানে তোমাদের ছবিটা দেখার জন্য তোমরা গুগল নেটে সার্চ করতে পারো, যে তোমরা সার্চ করবা পঞ্চভুজাকার ফাঁপা প্রিজম, এভাবে সার্চ করে ছবিটা দেখে নিবা। সেই ছবিটা দেখলেই বুঝতে পারবা যে তোমাদের 7টি তল দেখাবে, যে 7টি তলকে রং করতে হবে। ওকে, যদি রং করতে হয় সমগ্র তলে রং করতে হলে 7টি তলকে রং করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই ছিল আমাদের এটা। এরপরে আমরা চলে আসবো 4 প্রশ্নটা। দেখো 4 প্রশ্নটা কি বলছে, 4 নম্বর আমাদের এখানে বলছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি যে দুটি পরস্পর লম্ব আছে, এবি 4 সেমি এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? ভালো প্রশ্ন। দেখো এখানে আমরা ছবিটা তৈরি করি, আমাদের একটা বৃত্তের ছবি বলেছে 4 নম্বর। আচ্ছা, এখানে আমি একটা বৃত্ত তৈরি করলাম, এখানে দুটি জে আছে। আচ্ছা, এভাবে আমি একটা জে নিলাম, এভাবে জে। আচ্ছা, একটা জে নাম দিলাম আমি এবি, এটার নাম দিলাম এসি। যে এবি আর এসি দুটি জে আছে, এবি 4 সেমি আর এসিটা আমাদের বলেছে কত, এসিটা 3 সেমি বলেছে। ওকে, আচ্ছা, তো বৃত্তটির ব্যাসার্ধ দেখো, তাহলে দেখো এখানে লক্ষ্য করো, আমি এখানে বিসি যোগ করে নিলাম। এই যে বিসি যোগ করলাম। এবার এখানে একটা কথা কি বলেছে, এই যে এবি আর এসি পরস্পর কিন্তু লম্ব বলেছে, তাহলে এবি এসি লম্ব হলে এই কোণটা তো আমাদের 90 ডিগ্রি আছে। তাহলে এখানে এবিসি ত্রিভুজটা আমরা কোন ত্রিভুজ পেলাম? সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, একটা কোণ সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের দেখো এই বিসি বাহুটা অতিভুজ হবে, সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তাহলে এই যে অতিভুজটা আছে না, এই অতিভুজ বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা বের করতে পারবো, যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য জানা আছে সমকোণী ত্রিভুজের। তা দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ভূমি আমরা এই যে এবিকে ধরে নিলাম 4 স্কোয়ার, আর লম্ব এসি যেটা 3 স্কোয়ার। সরল করো, এটা 16, এটা 9 পাবা, এটা যোগ করে 25 পেয়ে যাবো। তাহলে বিসি স্কোয়ার যদি 25 হয়, তাহলে বিসি পেয়ে যাবো 25 বর্গমূল 5। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই যে দেখো সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত তৈরি হয়েছে, এটা দেখো এই যে সমকোণী ত্রিভুজের এই যে বৃত্তটা আছে পরিবৃত্ত, তাহলে এই সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের পরিকেন্দ্র বিন্দুটা হবে অতিভুজের মধ্যবিন্দুতে হয়, ঠিক আছে? এটা হবে আমাদের কেন্দ্রবিন্দু, বৃত্তের কেন্দ্রবিন্দু ও, ঠিক আছে, এই যে পরিবৃত্তের কেন্দ্র। তো এটা তোমাদের কিন্তু জানা দরকার, খুব ইম্পর্টেন্ট কথা।
যে কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে পরিকেন্দ্র হয় সেটা অতিভুজ বাহুর মধ্যবিন্দুতে হবে। তাহলে এখানে কেন্দ্রটা যেহেতু বিসি ভর মধ্যবিন্দুতে হয়, তাহলে আমাদের পরিব্যাসার্ধ যেটা বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে ওসি বা ওবি, তাহলে এখানে আমরা যদি বলি ওবি কত হবে, বিসি ভর অর্ধেক হবে, এই যে 5 সেমির অর্ধেক, 5কে 2 দিয়ে ভাগ করে এটা ভাগ করবা, এটা 2.5 পেয়ে যাবা। ঠিক আছে, এত সেমি। দেখো আমাদের কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, যে বৃত্তের কথা বলেছিল সেই বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে যাবো 2.5 সেমি। দেখো আমাদের সি নাম্বার অপশানটা আসবে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 1-এর 5 নম্বর প্রশ্নে। 1-এর 5-এরটা দেখো, 1-এর 5 নম্বর কি বলছে, দেখো আমাদের এখানে কিউ 5, পি, কিউ 4 এবং 2 এই সংখ্যাগুলির গড় 5 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে। আচ্ছা, এদের গড় বলে দিয়েছে, তাহলে আমরা গড় কি জানি, এদেরকে যোগ করতে হবে যতগুলি সংখ্যা আছে। তাহলে এখানে দেখো কিউ যোগ 5 যোগ পি যোগ আবার কিউ আছে যোগ আবার 4 আছে যোগ আর 2 আছে, দেখো যোগ করলাম, যোগ করে ভাগ করতে হবে কতগুলি সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6 দিয়ে আমরা ভাগ করব। আর এই যে আমাদের দেখো এদের যোগ করে 6 দিয়ে ভাগ করলাম, এটাকে বলা হয় গড়, যে গড়টা এখানে 5 বলে দিয়েছে। তাহলে সরল করবো, একটা সম্পর্ক আসবে আমাদের পি কিউ এর মধ্যে। দেখো এখানে পি আছে, পি প্লাস আর কিউ, দুটো কিউ আছে, তাহলে এখানে 2 কিউ। আর সংখ্যাগুলো যোগ করব, 5 আর 4 9, 9 আর 2 11, 11 পেয়ে যাব। আর এদিকে 6 পাচ্ছে, আমি বর্গমূল করে নিচ্ছি, 6 পাচ্ছে আমাদের 30। তাহলে পি প্লাস 2 কিউ সমান সমান 11টার দিকে বিয়োগ দিয়ে দেবো, 30 থেকে 11 বিয়োগ করে তোমরা কিন্তু 19 পেয়ে যাবা। দেখো আমাদের এখানে যে মিলছে আমাদের সমীকরণটা, পি প্লাস 2 কিউ সমান সমান 19, সেটা আমাদের সি নাম্বার অপশানটা মিলছে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্ন। দেখো 1-এর 6 নম্বরটা কি বলছে, 1-এর 6 নম্বর আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে 2x সমান সমান sec a, একটা দেওয়া আছে, একটা আছে 2/x সমান সমান tan a দেওয়া আছে। তাহলে আমাদের এই যে রাশিটা আছে এর মানটা বের করতে বলেছে, তাই না। তো দেখো আমরা বের করে নেব এর মানটা। তো দেখো আমরা প্রথমে করব কি, আমরা বর্গ করে নিব ওই পক্ষে, একে বর্গ করব, একে বর্গ করব। তাহলে এখানে যদি বর্গ করা যায়, এটা 4s² পেয়ে যাবা বর্গ করলে, আর এখানে sec স্কোয়ার এ হবে, এখানে বর্গ করো 2 এর বর্গ 4, এখানে s², 4/s², এটা tan স্কোয়ার এ। আচ্ছা, এবার আমরা কি করব, দুটো সমীকরণ আছে না, এই দুটোকে বিয়োগ করে নিব। তাহলে 4s² মাইনাস 4/s² হবে, আর এখানে sec স্কোয়ার এ, এটা মাইনাস tan স্কোয়ার এ। দেখো দুটো সমীকরণকে বিয়োগ করলে এভাবে পাবো আমরা। আচ্ছা, এখান থেকে আমরা 4 কমন যাবে, আমরা 4 কমন নিয়ে নিলে পরে s² মাইনাস 1/s² হবে। আর এখানে দেখো সূত্র আছে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, এটা তোমরা 1 পেয়ে যাবে, এটা সূত্র আছে একদম। দেখো এখানে 2 আছে না, তা 4টাকে 2 × 2 করে নাও, s² মাইনাস 1/s² সমান সমান 1। আচ্ছা দেখো একটা 2 আছে বলে এখানে একটা 2 রেখে দাও, তাহলে আমরা 2 রেখে দিলাম একটা, আর একটা 2কে আমরা এই যে এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে আসলে পরে আমাদের নিচে নেমে যাবে 1/, এই যে আমাদের 1 আছে না, 1/2 হয়ে যাবে। তো এটা কিন্তু অ্যান্সার, এর মান বের করতে বলেছিল, তো এর মান 1/2। ঠিক আছে, 1/2 দেখো এ নাম্বার অপশানটা মিলছে। এরপরে আমরা চলে আসবো শূন্যস্থান প্রশ্নগুলো, 2 এর প্রশ্নগুলো। দেখো 2 এর আমরা 1 নাম্বার করাবো, 2 এর 1। তার আমাদের এখানে আছে sin 12 ডিগ্রি ইন্টু গুণ আছে, এটা হ্যাঁ, এটা এক্স এর মধ্যে দেখাচ্ছে কিন্তু গুণ চিহ্ন আছে, cos 18 ডিগ্রি গুণিত sec 78 ডিগ্রি গুণিত cosec 72 ডিগ্রি, সেভাবে অঙ্কটা আছে। তার আমাদের মান বের করতে বলেছে, দেখো আমরা মানটা কি করে পাবো। দেখো এখানে sin 12 ডিগ্রি আর sin 78 ডিগ্রি এই দুটোকে যোগ করবা, তোমরা কিন্তু 90 ডিগ্রি পাবা। ঠিক আছে, তাহলে এই দুটোর সঙ্গে এই দুটো কোণের সঙ্গে পুরো কোণ আছে, একইভাবে এদিকে 18 ডিগ্রি আর 72 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি পাবা। তো আমরা কাজ করি, sin 12 ডিগ্রি আমি রেখে দিলাম, আর cos 18 ডিগ্রিও রেখে দিলাম, sec এই যে আছে sec
78 ডিগ্রিকে চেঞ্জ করি, 78 ডিগ্রিকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। এই যে বললাম যে 12 ডিগ্রি, 78 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আমি 78 ডিগ্রি লিখতে পারবো। 90 ডিগ্রি বিয়োগ 12 ডিগ্রি বিয়োগ করলে তোমরা 78 ডিগ্রি পাবা। ঠিক আছে, এটা আমরা করে দিলাম। আর এখানে ছিল আমাদের, আমি এখানে লিখছি কসেক 72 ডিগ্রি ছিল না, তা আমি এখানে কসেক, দেখো 72 ডিগ্রি আর 18 ডিগ্রি এরা দুজন মিলে 90 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রির জায়গায় আমি লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। আর 90 থেকে 18 বিয়োগ করলে 72 ডিগ্রি পাবা। এটা আমরা করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা থাক, এটা থাক, স্যাক 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে এটা দেখো স্যাক, এটা পুরো কোণের সূত্র, স্যাক 90 ডিগ্রি মাইনাস থিতা, স্যাক থাকলে হ্যাঁ এখানে হবে কসেক হবে, তাই তো, স্যাক 90 ডিগ্রি মাইনাস থিতা কসেক থিতা, এই সূত্রগুলো মনে রাখবা, পুরো কোণের সূত্র। কসেক 12 ডিগ্রি এটা বাবা। আর কসেক 90 ডিগ্রি মাইনাস থিতা, দেখো স্যাক যদি কসেক হয় তাহলে কসেকটা স্যাক হবে, পুরো কোণের সূত্র, এখানে স্যাক 18 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটা চলে আসবে এখানে। আচ্ছা, আচ্ছা, সাইনকে আমরা 1/cosec লিখতে পারবো, তো সাইনকে 1/cosec করে দিলাম, এও সূত্র আছে আমাদের, এই সূত্রগুলো মনে রাখতে হবে। সাইন 1/cosec 12 ডিগ্রি, আর কসকে আমরা সেক করতে পারবো, তা কসকে 1/sec করে নিই, সেক 18 ডিগ্রি, আর এই দুজনকে বসাও, কসেক 12 ডিগ্রি আর সেক 18 ডিগ্রি। এবার লক্ষ্য করো, এই যে কসেক 12 ডিগ্রি, কসেক 12 ডিগ্রি উপর নিচ গুণ আছে, কেটে দাও, সেক 18 ডিগ্রি, সেক 18 ডিগ্রি উপর নিচ, এই যে গুণ কেটে যাবে, দেখো আমাদের কিছুই নাই, তাই এই যে 1, ঠিক আছে, 1 গুণ করে 1, আমাদের কিন্তু অ্যান্সারটা 1 পেয়ে গেলাম। এই যে আমাদের রাশিটার মান বের করতে বলেছিল, এর মান কিন্তু আমরা 1 পেলাম। দেখো পরে আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলছে, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের কথায় অবস্থান করবে। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ দেখো, আমি ছোট করে রাখি, এই যে আমাদের স্থূলকোণী ত্রিভুজ, এই যে আমাদের স্থূলকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, তাই না, মানে এই কোণটা আমাদের 90 ডিগ্রির চেয়ে বড় আছে, তাহলে এই ত্রিভুজটা একটি স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে যে পরিবৃত্ত তৈরি করো না, আচ্ছা এই পরিবৃত্তটা একটু আমাদের এভাবে হবে পরিবৃত্তটা, যাই হোক, এই যে আমাদের পরিবৃত্ত, সরি এখানে আমাদের একটু ভুলে গেল, এখানে আমাদের টাচ করবে এটা, ঠিক আছে, এটা টাচ করবে, যাই হোক, এই জায়গাটা পাতটা জায়গাটা। তাহলে স্থূলকোণী ত্রিভুজের যে পরিবৃত্তটা তৈরি হবে, সেই পরিবৃত্তের যে পরিকেন্দ্রবিন্দুটা ত্রিভুজের বাইরে অবস্থান করবে, এই যে, ঠিক আছে, ত্রিভুজের মধ্যে অবস্থান করবে না, পরিকেন্দ্রটা এই যে আমি ও বিন্দু নাম দিয়ে দেবো, এই যে কেন্দ্রবিন্দু, ত্রিভুজের বাইরে অবস্থান করবে, ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেই স্থূলকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থান করবে, এখানে তোমরা লিখবা বাইরে। এরপরে আমরা চলে আসবো 2-এর 3 নম্বর প্রশ্নে। দেখো 2-এর 3 নম্বর প্রশ্নটা বলছে, একটি পঞ্চভুজের কতটি কর্ণ আছে, মানে কর্ণ সংখ্যা পঞ্চভুজের। দেখো খুব ভালো একটা প্রশ্ন আছে, পঞ্চভুজের কর্ণ সংখ্যা চেয়েছে। পঞ্চভুজ বলতে যে বহুভুজের 5টি বাহু থাকে তাকে পঞ্চভুজ বলা হয়, ঠিক আছে, এর তো একটা সূত্র আছে, আমি আগে সূত্রটা বলি তোমাদের, তারপরে আমি বুঝিয়ে দেবো। দেখো কোনো বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যার যে সূত্রটা, ঠিক আছে, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা n ইন্টু n-3/2, এই হচ্ছে সূত্র। এবার এখানে আমাদের যে বহুভুজটা আছে পঞ্চভুজ, তাহলে বাহু আছে আমাদের 5টি, তাহলে এখানে আমাদের কর্ণ সংখ্যা কত হবে এই পঞ্চভুজের, এখানে n এর জায়গায় 5 বসাও, দেখো n এর জায়গায় আবার 5 - 3/2, এটা সরল করে আমাদের চলে আসবে কর্ণের সংখ্যা, তাহলে 5 ইন্টু এটা বিয়োগ করে দেখো, 5 থেকে 3 বিয়োগ করলে হবে আমাদের 2 হবে বিয়োগ করে, আর নিচে 2 আছে, 2 দিয়ে কেটে দাও, তা দেখো আমরা কটা পাচ্ছি, 5টি পেয়ে যাচ্ছি। তাহলে একটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা আমরা 5টি পাবো। এবার এটা কিন্তু সূত্র, এটা ঠিক আছে, সূত্র ধরে তোমরা সহজে করে নিতে পারবা। আমি তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো আমাদের সূত্রটা ঠিক আছে কি নাই। দেখো পঞ্চভুজ তোমাদের ছবিটা এইভাবে আঁকবা, আমি একটা পঞ্চভুজের ছবি আঁকছি, এই যে আমাদের একটা পঞ্চভুজ, এইভাবে এইভাবে 1 2 3, এই যে আমাদের 4, এই যে 5, এই যে 6, তাহলে এখানে এ
পি সি ডি ই এফ। দেখো আমাদের এই যে এ বি সি ডি ই এফ পাঁচটা পাওয়া আছে পঞ্চভুজ। তো দেখো পাঁচটি কর্ণ পাবা, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি পাঁচটি কর্ণ কী করে পাবা। কর্ণ বলতে কোন কোন যুক্ত করো কর্ণ, তাহলে এই যে এডি যুক্ত করলাম, এডি, এডি আমাদের একটি কর্ণ, এই যে এডি আমাদের একটা কর্ণ। এবার আমি এই যে এইটা আমাদের একটা কর্ণ, এবার বিএফ যোগ করে দাও, তাহলে আমাদের বিএফ, বিএফ একটা কর্ণ পেলাম। কোন কোন যুক্ত করো, যেমন সি, সি যোগ করো, তাহলে আমাদের এখানে সি একটা কর্ণ। এবার এসি তুমি যোগ করতে পারবা, এই যে এসি, এ কোণ আর সি কোণ, এই যে আমাদের এসি যোগ করলাম, তাহলে আমাদের এসি একটা কর্ণ। দেখো আর কি কোণ যোগ করা যাবে, আমাদের 1 2 3 4 5। আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা এখানে পঞ্চভুজ তো আমরা 6টি বাহু নিয়েছি, তাহলে আমাদের পঞ্চভুজ 5টি বাহু নিতে হবে। তো যাই হোক 6টি বাহু নিলে কর্ণ সংখ্যা আলাদা আসবে, তোমরা এখান থেকেও কর্ণ সংখ্যা দেখাতে পারো, আমি তবু দেখিয়ে দিচ্ছি। দেখো 6টি বাহু থাকলে কর্ণ কতগুলি পাচ্ছ। তাহলে এখানে দেখো এখানে আরও কর্ণ পাবো আমরা, যেরকম এখানে যোগ করো, এই যে এখানে আমরা এফসি পাবো, এফসি একটা কর্ণ পেয়ে যাব। তারপর এখানে আমাদের এই বি যোগ করো, বি, তাহলে এখানে আমি বি পাবো কর্ণ। তারপর এখানে আরও কর্ণ আসবে, এখানে হ্যাঁ বিডি, বিডি যোগ করো, দেখো আমাদের একটা বিডি কর্ণ চলে আসবে। দেখো ষড়ভুজের ক্ষেত্রে এটা আমাদের পঞ্চভুজ আঁকতে গিয়ে ষড়ভুজ আঁকা হয়ে গেছে, আমি কর্ণগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ষড়ভুজের। তাহলে এখানে দেখো বিডি, তারপরে 1 2 3 4 5 6 7 8 আর একটা কর্ণ পাবো আমরা, যে কর্ণটা তোমাদের বলবো এই যে এফডি, এই যে এফডি কর্ণ, ঠিক আছে, এই যে এফডি করা 9টা, 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানে ষড়ভুজ বলতে এই যে 6টা বাহু সংখ্যা, সূত্র বসাও এখানে। সূত্রটা আমাদের এই যে 6 × 6 - 3 হবে বাই 2। দেখো এখানে কাটাকাটি করো 3, তাহলে 3 আর এখানে বিয়োগ করে 3, 3 3 কত 9, এই যে 9টি কর্ণ। দেখো এখানে ষড়ভুজের আমি কিন্তু 9টি কর্ণ পেয়েছি তৈরি করে। আচ্ছা পঞ্চভুজটা দেখানো বাকি আছে, আমি পঞ্চভুজ আঁকতে গিয়ে ষড়ভুজ এঁকে দিয়েছি। তো যাই হোক এবার দেখো পঞ্চভুজ আঁকছি। আমাদের 5টি বাহু নাও, 2টো 3, আর এদিকে একটা 4 নিলাম, আর এখানে একটা 5 নিলাম। এই যে আমাদের পঞ্চভুজ, ঠিক আছে, পঞ্চভুজ। আচ্ছা এ বি সি ডি ই, কর্ণগুলো টানো, দেখবা যেভাবে আমরা সূত্র অনুসারে আমরা 5টি কর্ণ পেয়েছি না, এখানে 5টি কর্ণ তৈরি হবে। এরকম এডি, আমি এডি লিখেছিলাম, এডি আমাদের কর্ণ। এদিকে এসি কর্ণ পাবা, এসি যোগ করে, তাহলে এসি কর্ণ। এখানে বি যোগ করো, এই যে আমাদের বি কর্ণ। এখানে বিডি যোগ করো, তাহলে আমাদের বিডি কর্ণ। এদিকে সি যোগ করো, সি, তাহলে আমাদের সি কর্ণ। 1 2 3 4 5। আর দেখো তুমি কোন কোন যুক্ত করতে পারবে না, যে কোনো কোন বাকি আছে, বাকি নাই, সব কোন কোন যুক্ত করে আমরা কিন্তু 5টি কর্ণ পেয়ে গেছি। তাহলে এইভাবে দেখো সূত্র অনুসারে তোমরা এভাবে করতে পারো, আর এইভাবে তৈরি করেও করতে পারো। তাহলে আমরা জেনে নিলাম যে একটি পঞ্চভুজের কর্ণের সংখ্যা 5টি কর্ণ থাকে। চলো এরপরে আমরা চলে আসবো 2-এর 4 প্রশ্নটা, 2-এর 4 নম্বর। দেখো a/2 = b/5, মানে সরি ah2, ah2 2 আছে = bh2 5 = ch2 8 আছে। তা তোমরা এখানে a/2 করতে পারবা, b/5, c/8। এবার দেখো আমাদের এখানে যে বলেছে a এর 50%, মানে a এর 50% বলতে 50/100, এটা সমান বলেছে b এর 20%, 20% বলে 20/100 সমান c এর কত পার্সেন্ট, c এর আমি ধরে নিলাম যে x%, তাই না, এটা ধরে নিলাম আমরা। আচ্ছা তাহলে এখানে যদি আমরা সরল করি, আচ্ছা সি এর x% বলতে c/100 করে দিই আমি এখানে। তাহলে এখানে এই যে দেখো 100গুলো কেটে দাও, সমান আছে, শূন্য। আচ্ছা শূন্যগুলো আমরা কাটাকাটি করতে পারবো না, যেহেতু আমাদের, যাই হোক আমরা এখানে এক কাজ করি, আচ্ছা এই 100গুলো না কাটাকাটি করে আমরা এভাবে রাখার চেষ্টা করি, ঠিক আছে, এর সঙ্গে কাটছে না, এখানে আমি 100টা রেখে দিলাম। তাহলে কাটছি আমি এখানে, দেখো 50 দিয়ে 100 আর 20 পাচ্ছে 100, ঠিক আছে, এভাবে কাটলাম।
50 দিয়ে 100, 20 5 100, এখানে 100টা আছে। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের a/2, এখানে b/5, আর এখানে এখানে আমাদের দেখো যদি বলি যে c এর নিচে কে আছে, তাহলে এখানে ধরো c গুণিত আমাদের কে আছে x/100 এভাবে আছে তো। তাহলে আমি দেখো এর সঙ্গে a সমান, এর সঙ্গে a সমান, তাহলে এর সঙ্গে a সমান হবে। তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করি এই দুটো সমীকরণকে, মানে 1 সমীকরণ আর 2 সমীকরণ। তাহলে 1 ও 2 সমীকরণ থেকে আমরা বলতে পারবো c গুণিত x/100 সমান সমান c/8, এটা কিন্তু আমরা বলতে পারবো। কারণ দেখো এর সঙ্গে এর সমান আছে, এর সঙ্গে এর সমান আছে, তাহলে এর সঙ্গে এই সমান হবে, তাই না? c/8 সমান সমান এই পার্টটা। এখান থেকে সমান করে সি এর যে কত পার্সেন্ট যে বলেছিল এখানে, সেটা কিন্তু আমাদের চলে আসবে। এই যে বলেছিল এখানে প্রশ্নে সি এর কত পার্সেন্ট, এখান থেকে আমি কার মানটা বের করব, এখান থেকে এক্স এর মানটা বের করব। মানে সি এর এখানে যে এক্স ধরেছি আমি, সি এর কত পার্সেন্ট, x% ধরে নিয়েছি, তাহলে সেই এক্স এর মানটা কিন্তু এখান থেকে আমরা পাবো। দেখো এখানে আমি সি সি কেটে দিলাম উভয় দিকে। এভাবে তোমরা 4 দিয়ে কাটাকাটি করো, 4 2 8, আর এখানে এটা পাবা 25 4 100, এখানে আমি 25 পেয়ে যাবো। ঠিক আছে, এই যে 25 4 100, আর তো কাটাকাটি যাবে না। এবার তোমরা বর্গগুণ করো, বর্গগুণটা দেখো 2x, এখানে কিন্তু 1 আছে, তাহলে আমরা এটা 25 পেয়ে যাব। তাহলে x সমান সমান 25/2, এটা যে ভাগ করে নাও একবার, এটা 5 নামবে, এটা 2 4, এটা 1 নামবে, 12/1/2, এই দুইটা চলে আসবে এখানে। তবে এত পার্সেন্ট হবে আমাদের, তাই না? যেটা বলেছিল যে সি এর কত পার্সেন্ট হবে, তা তোমরা লিখবা সি এর 12/1/2%, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। পরে 5-এর প্রশ্নটা দেখো, আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় একটি অপরটির অন্যান্য, একটি অপরটি অন্যান্য বলতে মানে একটা যদি আলফা হয়, একটা 1/α, ঠিক আছে, উল্টো করে বীজ হবে, মানে একটি বীজ যদি 2 হয়, তাহলে অপর বীজটি হবে 1/2, একে বলা হয় অন্যান্য, বীজদ্বয় পরস্পর অন্যান্য। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য হলে এই যে মানে ধ্রুবক সংখ্যা যেটা সি থাকে, যেটা পি আছে এখানে, ধ্রুবক সংখ্যাটা আর x² সহগ যেটা এ, মানে সি আর এ সমান হয়ে যাবে। তার মানে পিটা সমান হবে কার সঙ্গে, x² সহগের সঙ্গে, মানে এর সঙ্গে। তাহলে এখানে আমাদের পি এর মানটা হয়ে যাবে কত, এই যে x² সহগটা আছে 6, এখানে 6 হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে যে সি এর পার্ট সি সমান সমান এ হয়, যেটা সিটা পি আছে আর এটা 6 আছে, তার পি এর মান হয়ে যাবে 6 হয়ে যাবে আমাদের। চলে আসবো 6 নম্বর প্রশ্নে। আমাদের এই রাশিটার সর্বনিম্ন মান বের করতে বলেছে। দেখো সর্বনিম্ন মান আমাদের বের করতে হলে আমরা করব কি, 2/6 নাম্বার। দেখো আমার রাশিটা আছে 2 sin² থিটা প্লাস 3 cos² থিটা আছে। তা থিতার মানগুলো যে আমরা ধরা হয় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সেই মানগুলো বসিয়ে আমরা দেখব সরল করে কোন মানটা বসিয়ে সবচেয়ে ছোট মানটা আসছে, সেটাই আমাদের হয়ে যাবে এর সর্বনিম্ন মান। যেরকম থিতার মানটা আমি যদি 0 ডিগ্রি নিয়ে নিই, ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি বসাও এই জায়গায়, 2 sin², এটা 0 ডিগ্রি, 3 cos² 0 ডিগ্রি। আচ্ছা তোমরা জানো যে সাইন 0 ডিগ্রি 0 হয়, তো এটা আমাদের, এটা তো 0 হয়ে গেল। আর কস, দেখো এটা 3 গুণিত cos 0 ডিগ্রির মান 1 হয়, তাহলে আমরা এটা কত পেয়ে যাবো, এটা আমরা কিন্তু 3 পেয়ে যাবো এখানে। এবার থিতার মানটা আমি নিব, ধরো 90 ডিগ্রি নিয়ে নিলাম, ঠিক আছে, আমি 90 ডিগ্রি নিয়ে আমি কাজ করি। চলো তাহলে 90 ডিগ্রি বসাবো থিতার জায়গায়, sin², এখানে 90 ডিগ্রি হবে, এই যে থিতার জায়গায় 90 ডিগ্রি, প্লাস 3 cos², থিতার জায়গায় আমরা বসাবো 90 ডিগ্রি। আচ্ছা সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে এটা আমাদের দেখো 1² 1ই হবে, তাহলে এটা 2 গুণিত 1 আর 3 গুণিত cos 90 ডিগ্রির মান 0 হয়। তাহলে লক্ষ্য করো এখানে এটা সরল করে তোমরা, এটা 2 কে 2, আর এটা তো 0, তাহলে দেখো এখানে কিন্তু আমরা 2 মানটা পেয়ে গেলাম। এবার তুমি অন্যান্য যাই মান বসাও না কেন 2 এর চাই বড় পাবা। যেরকম আমি একটা মান তোমাদের বসিয়ে দেখি, সবগুলো বসাবো না, সেটা আরেকটা মান বসাচ্ছি। থিতার মানটা আমি 30 ডিগ্রি নিলাম, তো 30 ডিগ্রি নিয়ে সরল করো, এখানে বসাও, দেখবা 2 এর চাই বড় পাবা, মানে সবচেয়ে ছোট মানটা কিন্তু 2 পাবো, এটা কিন্তু অ্যান্সার হবে। দেখো আমি একটা দেখাচ্ছি তোমাকে, 2 sin², এই যে থিতার জায়গায় 30 ডিগ্রি, আর 3 cos², এখানে আমরা 30 ডিগ্রি বসালাম। আচ্ছা 2 গুণিত sin 3 ডিগ্রির মান 1/2, তার হোল স্কোয়ার,
3 × cos 30°, এটা কিন্তু √3/2 তার হোল স্কোয়ার। দেখো সাইন 60° মানটাই হয় cos 30° মান, সাইন 60° মান √3/2, তার cos 30° মানও √3/2। ছকটা জানতে হবে তোমাদের ভালো করে। সরল করো, এটা 1/4 আর এটা 3, এটা 4 পাবা, এটা কাটাকাটি করে এটা 2, তাহলে এটা 1/2 আর এখানে 9/4, লসাগু করে এটা 4 লসাগু, এটা 2 আর এটা 9 নামে যাবে। তাহলে দেখো এটা আমরা কত পাচ্ছি, এখানে আমরা 9 আর 2 11, মানে 11/4। দেখো এই মানটা কিন্তু কার চেয়ে বড়, এই মানটা কিন্তু 2 এর চেয়ে বড়। দেখো এটাকে ভাগ করো, 4 2 8, মানে 2 দশমিক দিয়ে মান পাবা, তাই তো 2 দশমিক সামথিং। তাহলে এখানে এই যে 11/4টা 2 এর চেয়ে বড়। এবার এখানে থিতার মানটা 30° ধরে 2 এর চেয়ে বড়, থিতার মানটা তুমি 60° নেবা, 2 এর চেয়ে বড় পাবা। থিতার মানটা তুমি 45° নিবা, 2 এর চেয়ে বড় পাবা। তুমি মানগুলো বসিয়ে চেক করবা, তোমরা 2 এর চেয়ে বড় পাবা। তাহলে এই যে রাশিটার সবচেয়ে ছোট মানটা কত পেলাম, 2 পেয়ে গেলাম। আমাদের যে বলেছে এখানে এই রাশিটার সর্বনিম্ন মান কত, 2, তাহলে এখানে অ্যান্সারটা তোমরা 2 লিখে দিবা। দেখো এরপরে আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলো সত্য মিথ্যা। 3-এর 1-এর প্রশ্ন বলছে আয়তঘনের দুটি তল যেখানে মিলিত হয় তাকে প্রান্তিকী বলে। হ্যাঁ, এই কথাটা কিন্তু সত্য। দেখো 3-এর 1 নম্বরটা একটা আয়তঘন তৈরি করে আমি দেখাচ্ছি তোমাদের। আয়তঘন ছবি রাখতে গেলে তোমরা একটা আয়তক্ষেত্র আঁকো, আর এখানে এর মধ্যে আরেকটা আয়তক্ষেত্র রেখে নাও, এভাবে করে একটা আয়তক্ষেত্র রেখে নাও। এদিকে যোগ করবা, এখানে যোগ করে দাও, এদিকে যোগ করে দাও, এখানে যোগ করে দাও, একটা আয়তঘন তৈরি হয়ে যাবে। কি বলেছে, সেই আয়তঘনকে দুটি তল, মানে ধরো উপরের তলটা আর এই পাশের তলটা, উপরের তল পাশের তল যে মিলিত হয়েছে, এই যে আমাদের ধারটা, তো একে বলা হয় প্রান্তিকী, প্রান্ত যেটা, তাই না? আয়তঘনকে দুটি তল যেখানে মিলিত হয়, এই তলটা এই তলটা যে জায়গা ধরতে পারো, এই তলটা এই তলটা ধরতে পারো, তাই না? এদিককার তলটা নিচের তলটা ধরতে পারো, এই প্রান্তিকী। এই তল ধরলে পরে এই প্রান্তিকী, ঠিক আছে না? এই তল বা এই দিককার তলটা ধরলে পরে এই প্রান্তিকী, এরকম প্রান্তিকীগুলো পাওয়া যাবে। আয়তঘনের দুটি তল যেখানে মিলিত হয় তাকে কিন্তু প্রান্তিকী বলে, এই কথাটা সত্য বলেছে, তাই এখানে অ্যান্সার তোমরা সত্য লিখবা। এবার 2-এর প্রশ্নটা, 3-এর 2 দেখো, এখানে স্কোর দেওয়া আছে আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, বলছে বিভাজনটির সংখ্যাগুরু মান 2 হবে। দেখো এই ক্ষেত্রে সংখ্যাগুরু মানটা কিভাবে আমরা বের করব। দেখো সংখ্যাগুরু মানটা বের করার নিয়মটা তোমাদের বলে দিচ্ছি। দেখো শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে, এখানে বেশি আছে 9। তাহলে এই যে 9 যে শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে না, তাহলে এই শিক্ষার্থীর সংখ্যার এই 9 জনের স্কোর কত আছে, 5 আছে। তাহলে এই 5টা হবে কিন্তু আমাদের বিভাজনটির সংখ্যাগুরু মান 5 হবে, ঠিক আছে? এখানে 5 হওয়ার কথা, কিন্তু এখানে 2 বলে দিয়েছে, 2 বলেছে, তার জন্য তোমরা অ্যান্সারটা কি লিখবা, এখানে অ্যান্সারটা মিথ্যা লিখবা, আমাদের অ্যান্সার মিথ্যা হবে। তারপর এরপরে আমরা চলে আসবো 3-এর 3 নম্বর প্রশ্নটা। কি বলছে 1 ডিগ্রি এবং 1 রেডিয়ান, সি এখানে রেডিয়ান বলেছে, 1 ডিগ্রি এবং 1 রেডিয়ান এর মধ্যে সম্পর্ক হলো 1 ডিগ্রি গ্রেটার দেন 1 রেডিয়ান, মানে 1 ডিগ্রিটা 1 রেডিয়ানের চেয়ে বড়। দেখো তোমাদের জানতে হবে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, এটা কিন্তু কখনোই এটা সত্য হবে না। আমাদের 1 রেডিয়ান 1 ডিগ্রির চেয়ে অনেক বড়। দেখো 1 রেডিয়ান তোমাদের দেখাচ্ছি, তোমাদের বইতে আছে পেজ নাম্বার 272 পেজে তোমরা চলে আসবা। 272 পেজে এখানে আছে 1 রেডিয়ান মানটা, দেখো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, 57 ডিগ্রির চেয়েও বড় 1 রেডিয়ান সমান। তাহলে 1 রেডিয়ান 57 ডিগ্রির চেয়ে যদি বড় হয়, তাহলে 1 রেডিয়ান তো 1 ডিগ্রির চেয়ে তো বড় হবেই। কিন্তু এখানে দেখো কি বলেছে, 1 রেডিয়ানটা 1 ডিগ্রির চেয়ে ছোট দেখিয়ে দিয়েছে, মানে 1 ডিগ্রি বড় দেখিয়ে দিয়েছে 1 রেডিয়ানের চেয়ে, এটা কখনোই সম্ভব নয়। এটা তোমরা অ্যান্সারটা মিথ্যা বলবা। এরপরে আমরা 4-এর প্রশ্ন চলে আসবো। তবে এখানে আমাদের 4-এর প্রশ্নটা বলেছি, ভেদ থেকে দিয়েছে অঙ্কটা। দেখো এখানে যে আমাদের ভেদটা আছে 3-এর 4 নম্বর, এক্স ভেরিয়েস আছে, ওয়াই আছে, তা আমাদের কি এটা থেকে এই ভেদটা কি হবে? তো চলো আমরা চেক করব। দেখো আমরা ভেদ তুলে দেব, আমরা ভেদ তুলে দিলে সমান একটা ধ্রুবক কে আসবে, এটা ওয়াই থেকে যাবে, তাই তো? আর এখানে পাশে উল্লেখ করবা কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু বলতে হবে সবসময়, এটা কোনো কথা বলতে হবে যখনই তোমরা ভেদ তুলে দেবা, যেটা ধ্রুবকটা আসবে ধ্রুবকের পরিচয় বলে দেবা, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা করব কি, যেহেতু পাওয়ারে দেখো 1000 আছে, তাহলে আমি উভয় পক্ষে পাওয়ারে আমি 1000 নিয়ে নেব, এখানে 1000 =
আর এদিকেও আমি পাওয়ারে, এই যে পাওয়ারে আমি 1000 দিয়ে দিলাম, আমি নিতে পারবো উভয় পক্ষে, এদিকেও 1000 এদিকেও 1000, তাহলে এখানে তো 1000 পাওয়ার থেকে গেল, আর এখানে কে এর পাওয়ারে 1000 ইন্টু ওয়াইয়ের পাওয়ারও 1000, সূচক ভেঙে দিলাম, এক্স এর পাওয়ারে 1000। এবার দেখো এটা তো আমার ধ্রুবক, এই যে ধ্রুবকের পাওয়ার 1000, এটা একটা ধ্রুবক, তো এই ধ্রুবকটাকে আমি একটা ছোট হাতের এন নিয়ে নিলাম, ঠিক আছে, এন আমাদের ধ্রুবক, এন সমান সমান এটা, আর এখানে আমাদের আছে ওয়াইয়ের পাওয়ারে 1000। আচ্ছা এখন আমরা করব কি, দেখো এক্স এর পাওয়ারে 1000, দেখো এটা সমান সমান আর ধ্রুবকটাকে উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, তো ওয়াইয়ের পাওয়ারে 1000। তো দেখো তো আমাদের যেটা বলেছিল যে এই ভেদ থেকে এই ভেদ থেকে আসবে কি আসবে না, দেখো চলে এসেছে আমাদের, এসেছে না, তাহলে তোমরা কিন্তু এখানে সত্য লিখবা। পরের প্রশ্ন 3-এর 5 নাম্বার বলছে দুটি বহুভুজ পরস্পর সদৃশ্য মানেই পরস্পর সর্বসম। দেখো এখানে কথাটা কিন্তু আমাদের এটা সত্য হবে না, কেন হবে না তোমাদের দেখাই আমি, যে সদৃশ্য কি, আমি যদি ত্রিভুজ দেখাই, বহুভুজ তোমরা ত্রিভুজও নিতে পারো, তো এই যে আমাদের একটা ত্রিভুজ, আমি দুটি সদৃশ্য ত্রিভুজ নিয়ে নিচ্ছি, আর এখানে আমি ধরো এটা আমি একটা ছোট ত্রিভুজ নিলাম, দেখো এখানে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ নিলাম, এবিসি সমবাহু ত্রিভুজ, কোণগুলো 60 ডিগ্রি করে আছে, কোণগুলো আমাদের এখানে 60 ডিগ্রি করে আছে, আর এখানে এটা আমি নিলাম পি কিউ আর ত্রিভুজ, এখানেও কিন্তু কোণগুলো 60 ডিগ্রি করে আছে, কোণগুলো কত ডিগ্রি করে আছে, 60 ডিগ্রি করে আছে, কোণগুলো সমান কিন্তু বাহুগুলো সমান নয়, তাহলে এখানে দেখো কোণ সমান বলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো, এই দুটো ত্রিভুজ কি সদৃশ্য, তাহলে সদৃশ্য আছে দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম নয়, সর্বসম কেন নয়, দেখো বাহুগুলো অসমান আছে, সর্বসম হতে গেলে বাহুগুলো, যে অনুরূপ বাহুগুলো সমান হওয়া দরকার, ঠিক আছে, তাহলে সদৃশ্য যে ত্রিভুজ মানে বহুভুজ যদি সদৃশ্য হয় তাহলে সর্বসম যে হবে সেরকম কোনো কথা নয়, সর্বসম হতেও পারে আর সর্বসম নাও হতে পারে, কারণ তোমরা যে কোনো দুটো সর্বসম ত্রিভুজকে, আমি তো বলি দেখো এখানে বোঝাই জিনিসটা, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, এই যে সর্বসম, তাহলে সর্বসম ত্রিভুজকে সদৃশ্য বলা যেতে পারে, সব সর্বসম ত্রিভুজই সদৃশ্য ত্রিভুজ, কিন্তু সব সদৃশ্য ত্রিভুজ সর্বসম নাও হতে পারে, এই ক্ষেত্রে দেখো এটা বড় ত্রিভুজ, এটা ছোট ত্রিভুজ, এখানে সদৃশ্য আছে কিন্তু সর্বসম নয়, আর সর্বসম ত্রিভুজকে আমরা কি সদৃশ্য বলতে পারবো, এই যে এখানে এই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো সব সময়, সর্বদা দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য হবে, কিন্তু দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে না, তাই না, এখানে তুমি ত্রিভুজ নিয়েও করতে পারো, বর্গক্ষেত্র নিয়েও করতে পারো, বর্গক্ষেত্র দেখাও, তাহলে এই যে আমাদের একটি বর্গক্ষেত্র, বহুভুজ বলেছে, এই যে বহুভুজের কথা বলেছে, ত্রিভুজ বর্গক্ষেত্র পঞ্চভুজ যা নিয়ে করতে পারো, একটা বড় বর্গক্ষেত্র নিয়ে নাও, এই যে দেখো, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি করে হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এখানে যে বর্গক্ষেত্রটা আছে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ আমাদের 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কোণগুলো সমান আছে না, তাহলে এই দুটো যে আমাদের বর্গক্ষেত্র আছে এদের আমি সদৃশ্য বলতে পারবো, কিন্তু সর্বসম বলতে পারবো না, কারণ বাহুগুলো আমাদের অসমান, তাই না, তাহলে সদৃশ্য হলেই যে সর্বসম হবে সেরকম কোনো মানে নয়, তাহলে এখানে যে সদৃশ্য মানি পরস্পর সর্বসম বলেছে, তাহলে এই কথাটা কিন্তু সত্য হবে না, তাহলে এই কথাটা তোমরা মিথ্যা বলে দেবা। পরে চলে এসো 6 নম্বরটা, 3-এর 6 কি বলছে, n একটি স্বাভাবিক সংখ্যা হলে, ঠিক আছে, যে 25 পাওয়ারে n এর এককের অঙ্ক কি 5 হবে, দেখো n স্বাভাবিক সংখ্যা বলতে কি n এর মান 1 2 3 4 5 এভাবে তোমরা নিতে পারো, তাহলে এই যে আমাদের 25-এর পাওয়ারে n আছে, এই যে n, তাহলে আমি এখানে 25-এর পাওয়ারে যে কোনো স্বাভাবিক সংখ্যা আমি 2 নিতে পারি, তাহলে 2 নিয়ে দেখি, তাহলে 25 গুণিত 25, এটা যদি গুণ করো, দেখো গুণ করার সময় যাই সংখ্যা আসো না কেন, তোমরা দেখো 5 5 25, দেখো আমাদের যে বলেছে এখানে এককের অঙ্কটা, এই যে এককের অঙ্কটা, এটা যে এককের ঘরের অঙ্কটা আমাদের কিন্তু 5 আসবে, দশক শতক যাই আসুক না কেন এককের ঘরের অঙ্কটা কিন্তু দেখো 5 আসবে, তোমরা যদি এখানে স্বাভাবিক সংখ্যা 3 নিয়ে নাও,
আমি এখানে দেখাচ্ছি, এই যে 25-এর পাওয়ারে আমি স্বাভাবিক সংখ্যা 3 নিয়ে নিলাম, তার 25টা গুণ হবে কবার? 25টা গুণ হবে আমাদের 3 বার। এখানে 25 গুণ করবা, গুণ করে কত আসবে? 625 হবে। আবার এটা 25 আছে, 625কে তোমরা এই যে 625কে 25 দিয়ে গুণ করবা, এই যে 5 5 25, দেখো এককের ঘরের অঙ্কটা কিন্তু আমাদের কি, এককের ঘরের অঙ্কটা কিন্তু 5 আসছে। তাহলে যে কথাটা বলেছে এখানে যে n একটি স্বাভাবিক সংখ্যা হলে 25 টু দি পাওয়ার n এর এককের অঙ্কটা কিন্তু 5 হবে সব সময়। এই কথাটা কিন্তু সত্য বলেছে। পরে আমরা চলে আসবো 4-এর প্রশ্নগুলো। 4-এর 1 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের আছে 2 sin 3 থিটা সমান সমান 1 যদি হয়, তাহলে আমাদের sin 6 থিটার মানটা বের করতে বলেছে। আচ্ছা, আমরা এখান থেকে থিটার মানটা কিন্তু বের করতে পারবো। দেখো আমরা এখানে sin 3 থিটা, থিটা আছে আমাদের, sin 3 থিটা সমান সমান 1 বাই কত হয়, 1/2 হয়ে যাবে, দুইটা এদিকে নিয়ে আসলাম। sin 3 থিটা সমান সমান 1/2 sin 30 ডিগ্রির মান, এটা তোমরা জানো। sin ভ্যানিশ করে দাও, তাহলে 3 থিটা সমান সমান আমরা পেয়ে যাবো 30 ডিগ্রি। 3 দিয়ে কাটাকাটি করো, এটা হবে আমাদের 10 ডিগ্রি। তাহলে থিটার মানটা আমরা পেয়ে গেলাম 10 ডিগ্রি। আমাদের মান বের করতে বলেছিল sin 6 থিটা। আচ্ছা, sin 6 থিটা, থিটার জায়গায় আমি বসিয়ে দেবো 10 ডিগ্রি। তাহলে sin, দেখো sin এটা হবে আমাদের 60 ডিগ্রি। এবার sin 60 ডিগ্রির মান কত? √3/2। ঠিক আছে, এটা মান জানতে হবে, sin 60 ডিগ্রির মান কত? √3/2। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4-এর 2 নম্বরটা। কে এর মান কত হলে, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণ বলছে দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2 হবে, মানে একটি বীজ 2, একটি বীজ 2 বলতে এক্স এর মানটা আমাদের কিন্তু 2। ঠিক আছে, তাহলে এক্স এর মান 2, বীজ বলতে এক্স এর মান, তাহলে এক্স এর মান যদি 2 হয়, তাহলে এক্স এর মান আমরা বসিয়ে দেখবো কে এর মান কত বের হয়। আমাদের যে দ্বিঘাত সমীকরণটা আছে k² প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল 0, এক্স এর মান 2 পেয়েছি, আমরা পুট করে দেবো k ইন্টু 2 প্লাস 2 ইন্টু এক্স এর জায়গায় 2 মাইনাস 3 ইজিক্যাল 0। তারপর কে এর মানটা বের করবো, এটা 2 4k, আর এটা দেখো এদিকে 4, এটা মাইনাস 3, 0। তাহলে এখানে আমরা পাবো, দেখো 4k, এটা প্লাস 1 পাবা 0, তাহলে 4k প্লাস 1 এদিকে মাইনাস 1 হবে, তাহলে কে এর মানটা আমরা পাবো -1/4 পাবো। ঠিক আছে, মাইনাস, এটাই অ্যান্সার আমাদের। কে এর মান বের করতে বলেছিল, কে এর মান -1/4। পরে আমরা চলে আসবো 4-এর 3 প্রশ্নটা। 4-এর 3, চলো প্রশ্নটা কি বলছে। তো এখানে আমাদের বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, বৃত্তের উপর অবস্থিত কিউ বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। তার বলেছে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, তাহলে চলো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা আরো ভালো করে বুঝবো। আমাদের এখানে ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, তাহলে আমি একটি বৃত্তের ছবি আঁকলাম, যার কেন্দ্র আমাদের ও বলে দিয়েছে। এবার দেখো বলেছে যেটা, যে বৃত্তের উপর অবস্থিত একটি কিউ বিন্দু আছে। ধরো আমি এখানে একটি বিন্দু নিলাম, এটা বিন্দু হচ্ছে আমাদের কিউ বিন্দু। তাহলে কিউ বিন্দু থেকে 13 সেমি দূরত্বে, মানে এখানে আমাদের একটা বিন্দু আছে 13 সেমি দূরত্বে পি বিন্দু আছে। ঠিক আছে, কিউ বিন্দু থেকে 13 সেমি দূরত্বে, মানে আমি এখানে দেখো এই যে আবার বলেছে পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক, যেটা পি কিউ বলেছে পি আর। তাহলে আমি এখানে এটা স্পর্শক পেয়ে যাব, এখান থেকে একটা স্পর্শক পাবা তোমরা, এই যে পি কিউ, স্পর্শকের এদিকে তোমরা বাড়াতে পারো সরলরেখাটা, আর এদিকে পাবা স্পর্শকটা, এভাবে করে একটা স্পর্শক চলে যাবে, এই জায়গায় একটা স্পর্শক পাবা, এটা পি আর স্পর্শক। তাহলে পি কিউ স্পর্শক, পি আর স্পর্শক, যেটা উল্লেখ করেছে এখানে, তাই তো। তাহলে এভাবে কিন্তু বলেছে প্রশ্নে, কিউ বিন্দু থেকে যে পি বিন্দুর দূরত্ব 13 সেমি বলেছে, এখানে পি
পি কিউটা কিন্তু আছে আমাদের 13 সেমি। আর ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ বলতে আমি ও কিউ দেখো ব্যাসার্ধ 5 সেমি, এখানে ও আরটাও আমাদের কিন্তু 5 সেমি। আর পি কিউ যেটা হচ্ছে আমাদের এই যে পি কিউ 13 সেমি দেওয়া আছে। আচ্ছা, তোমাদের এখানে জানতে হবে যে কোনো বৃত্তের বহিঃস্থবিন্দু থেকে সেই বহিঃস্থবিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক পাওয়া যায়, এই যে পি আর স্পর্শক আর পি কিউ স্পর্শক, তাহলে এখানে এই যে পি কিউ স্পর্শকটা আর পি আর স্পর্শকটা সমান হবে। এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান, এটা 13 সেমি হলে এটাও কিন্তু আমাদের 13 সেমি হবে। ওকে। আচ্ছা, আমাদের যেখানে বলেছে চতুর্ভুজটা, এই যে পি কিউ ও আর যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তবে আমরা কি করে পাবো? তার আগে আমি এই যে ওপিটা যোগ করে দিচ্ছি, এখানে এটা অঙ্কন, এটা ওপিটা যোগ করলাম। তাহলে এখানে এই যে আমাদের পি কিউ ও একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। তাহলে এখানে দেখো তোমাদের জানতে হবে যে এই যে স্পর্শ, বৃত্তের উপর স্পর্শ এবং সেই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ হয় পরস্পর লম্ব হয়। এখানে পি কিউ ও কোণটা, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। একইভাবে এই কোণটা আমরা দেখো স্পর্শকের উপর এই যে কেন্দ্রগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুর উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এখানে এই যে পি ও কিউ ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর পি ও আর এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের দেখো আমাদের এটা ভূমি ধরে এটাকে লম্ব ধরো, তাহলে ভূমি লম্ব কিন্তু জানা আছে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমিকে আমি 13 নিলাম, আর লম্বটাকে আমি 5 নিয়ে নিলাম। ভূমি লম্ব যে কোনো একটা নিতে পারো। দেখো এত বর্গ এককটা আমরা সেমি নিব, এত বর্গ সেমি। ঠিক আছে, দেখো আমরা এটা কত পেয়ে গেলাম? এটা 13 পাচ্ছে 65/2 বর্গ সেমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। এই দুটো ত্রিভুজ দেখো মানে একই ক্ষেত্রফল পাবা, দেখো এর ভূমি লম্ব একই আছে। আর এখানে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে। সর্বসম প্রমাণ করতে গেলে স্পর্শ সংক্রান্ত উপপাদ্য আছে আমাদের, তোমাদের যদি বলে দিই এখানে। দেখো আমাদের এই কোণে 90 ডিগ্রি, এই কোণে 90 ডিগ্রি, একটা শর্ত সমান। এই দুটো বাহু এই যে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, দুটো শর্ত সমান। আর ওপিটা সাধারণ বাহু, 3টি শর্ত, তার দুটো ত্রিভুজ সর্বসম। এই এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। অতএব আমরা ত্রিভুজ এই যে পিওআর ক্ষেত্রফল পাবো 65/2 বর্গ সেমি। এখন দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নিয়েই তো আমাদের চতুর্ভুজটা পি কিউ ও আর। তাহলে আমরা পেয়ে যাবো চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফলটা কত হবে? এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল 65/2 প্লাস 65/2 বর্গ সেমি। যোগ করে 65 যোগ করে তোমরা পেয়ে যাবো 130, তাকে 2 দিয়ে ভাগ, এত বর্গ সেমি। তাহলে এখানে এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে আবার কিন্তু 65 পাবা, 65 বর্গ সেমি। তাহলে আমাদের এই যে বলেছিল চতুর্ভুজ পি কিউ ও আর, তাহলে চতুর্ভুজ পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা কত পেলাম? 65 বর্গ সেমি পেলাম, 65 বর্গ সেমি। ওকে, দেখো এখানে তোমাদের অ্যান্সারে 130 লিখেছে বর্গ সেমি। 130 কিন্তু পাওয়া যাচ্ছে না, যেভাবে প্রশ্নে বলেছে 130 বর্গ সেমি হবে না এই চতুর্ভুজের ক্ষেত্রফল। এটা কিন্তু আসবে আমাদের 65 বর্গ সেমি আসবে। ঠিক আছে, ক্ষেত্রফল এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা এখানে বলছে V1 V2 V3 যথাক্রমে একটি শঙ্কু, মানে V1 হচ্ছে শঙ্কুর আয়তন, V2 অর্ধগোলকের আয়তন, আর V3 চোঙের আয়তন, যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতাগুলো সমান বলে দিয়েছে। তাহলে দেখা হয়েছে V1/1 সমান সমান V2/2 সমান সমান V3/3। তো একটা ভালো প্রশ্ন আছে। আচ্ছা, এখানে V1 যেটা আছে কার আয়তন? শঙ্কুর আয়তন। দেখো V1 শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ নিয়ে নিলাম, আর প্রত্যেকের ব্যাসার্ধ আর উচ্চতা সমান বলে দিয়েছে। তাহলে এখানে যেটা V2 আছে, V2 হচ্ছে আমাদেরকে অর্ধগোলক, তার অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। ঠিক আছে, আর হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধগুলো সমান বলেছে।
আচ্ছা, এখানে আমি তোমাদের একটু সাজিয়ে লিখি। এই যে ভি2টাকে 2/3 পাই, এটা আমি আর স্কোয়ার ইন্টু আর করে দিলাম। এখানে সরি, এটা 2 আছে, 2/3 পাই আর স্কোয়ার। দেখো এই আরটাকে না আমি এইচ লিখতে পারবো। এই এইচ লেখার কারণ দেখো, এখানে তোমাদের আমি অর্ধগোলকের ছবিটা এঁকে দেখাচ্ছি, তাই তো? আচ্ছা, এখানে আচ্ছা এই ছবিটা একটু এটাইভাবে দেখবো না, আমি একটু অন্যভাবে দেখাই। এভাবে দেখাচ্ছি আমি অর্ধগোলকের ছবিটা, এভাবে দেখাবো। তাহলে এই যে দেখো অর্ধগোলক আমাদের, এটা ও, এটা এ, এটাই হচ্ছে আমাদের আর, ঠিক আছে? অর্ধগোলকের দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ যা হবে, অর্ধগোলকের উচ্চতা যদি বলি হাইটটা, অর্ধগোলক ছবিটা একটু এইভাবে আঁকতে হবে, এভাবে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের হাইট, এটাও কিন্তু অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা যদি বি নাম দিই, তাহলে এটা আমাদের ও এটা ব্যাসার্ধ, আর ও বিটাও কিন্তু ব্যাসার্ধ। আর এটা কিন্তু উচ্চতা বলতে পারবো অর্ধগোলকের, ঠিক আছে? যে ব্যাসার্ধটা আরটাই হবে আমাদের এইচ। তাহলে এখানে আর সমান সমান এইচ আছে অর্ধগোলকের ক্ষেত্রে। অর্ধগোলকের উচ্চতা যেটা এইচ, সেটাই হবে আমাদের আর, ঠিক আছে? এটা তোমাদের বুঝতে হবে। তার জন্য আমরা দেখো এই যে ব্যাসার্ধ যাকে আমি এইচ কিন্তু লিখতে পারবো, যেহেতু দেখো এখানে এইচ আছে, তো এখানে এইচ তৈরি করলাম। তার আমাদের দেখো অর্ধগোলকের আয়তনটাকে একটু এভাবে সাজিয়ে নিলাম। এবার আমাদের চলে আসবো ভি থ্রি কার আয়তন? চঙের আয়তন। চঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চঙের আয়তন। চঙের ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ। ওকে, এবার আমরা কি করব, অনুপাত করব V1:V2:V3। দেখো এদের অনুপাতগুলো করি। তাহলে V1 হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা এইচ আমাদের। আর ভি টু যেটা আমরা তৈরি করলাম 2/3 পাই আর স্কোয়ার এইচ, এরও এইচ করলাম। আর হচ্ছে আমাদের ভি থ্রি হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ দেখো সব জায়গায় আছে, তাহলে এদেরকে ভেনিস করে দাও। এটা তোমরা অনুপাতে ভেনিস কেটে দিতে পারো। 1/3:2/3 এখানে কিছু নাই, তো এখানে 1 নিয়ে নাও। আচ্ছা, এখানে আমরা 3 দিয়ে যদি গুণ করে দিই, মানে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যায় করব, 3 দিয়ে গুণ করলে এটা 1 হবে, এটা 3 দিয়ে গুণ করে এটা কিন্তু 2 হবে, 3টা কেটে যাবে। আর এখানে 3 দিয়ে গুণ করবে, এটা 3 হবে। তাহলে দেখো আমরা কিন্তু V1:2:V3 এদের অনুপাতে পেয়ে গেলাম 1:2:3। দেখো এখান থেকে আমি লিখতে পারবো V1/1 লিখতে পারবো, এটা থেকে, এই সমীকরণ থেকে। আর V2/এটা 2 দিতে পারবো। আর এই যে ভি3 তার নিচে কিন্তু 3 দিতে পারবো। এটা কিন্তু আমরা করতে পারবো, এটা কিন্তু প্রমাণ বলেছিল। দেখো এটা কি করে হয়, আমি তোমাদের যদি বলি, দেখো এটা থেকে এটা তৈরি হবে, ঠিক আছে? কি করে হবে দেখো, আমি এখানে দেখাচ্ছি, তোমাদের এই জায়গায় দেখাচ্ছি। ধরো V1/1 আছে, V2/2 আছে, V3/3, এদেরকে কে ধরে নিলাম, ঠিক আছে? দেখো এটা থেকে এটা করলাম, তো এটা থেকে এটা কি করে আসছে সেটা দেখো। তাহলে এখানে V1-এর মানটা তোমরা কে পাবা, এই যে 1 আর কে গুণ করে। V2 কে পাবা, আর V3 এটা 3 কে পাবা। তাহলে আমি যেহেতু V1:V2:V3 করতে চাই, তাহলে এখানে K:2 2K:2, এটা 3K হবে না? এখানে কে গুলো ভেনিস করতে পারবা, 1:2:3। দেখো আমাদের যেটা ছিল V1:2:V2:V3, 1:2:2:3, এটা তো আমাদের আবার ফিরে আসলো না, এই যে এটাকে ধরে। তাহলে এটা থেকে যদি আমাদের এটা হয়, তাই তো, এই যে এটা থেকে এটা হয়, তাহলে আমরা এটা থেকে এটা কেন বলতে পারবো না? তো দেখো এটা যেহেতু হয়ে যায়, তাহলে এটা আমরা লিখতে পারবো। তাহলে আমাদের দেখো প্রমাণিত, এটা আমাদের প্রুফড। তোমরা লিখে দেবা প্রমাণিত, PROVED, প্রুফড। তো এই ছিল আমাদের অঙ্কটা। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো, 4-এর 5 নম্বর প্রশ্ন। 4-এর 5 কি বলছে প্রশ্নটা, এ ও বি মূলধনের অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 2:1 যদি হয়, তাহলে বলছে এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন কত মাস খেটেছে সেটা জানতে চেয়েছে। তো আমরা প্রথমে ধরে নেব যে বি এর মূলধনটা খেটেছে কত মাস, এক্স মাস খেটেছে, এই যে এক্স মাস, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের এই যে এ ও বি আছে, এখানে আমাদের এ আছে,
আর বি আছে, তাই তো, এ এইচ টু বি। এই যে দেখো এ এইচ টু বি আছে। তাহলে এখানে এর মূলধনটা, এই যে দেখো এখানে আমাদের কত আছে, এখানে 10 আছে না। তাহলে দেখো এই যে 10-এর সঙ্গে আমি 10 ধরে নিলাম, যে এর মূলধনটা অনুপাত থেকে 10 ধরে নিলাম। তাহলে এই যে এর মূলধনটা 10 আছে, এর মূলধনটা কত মাস খাটে, 9 মাস খাটে। তাহলে এর মূলধনটা খাটে এই যে 9 মাস, তাহলে 10-এর সঙ্গে 9 গুণ করতে পারবো। ঠিক আছে, এই যে অনুপাত আছে বলে আমরা ধরে নিতে পারবো যে এখানে তোমার 10y তো ধরতে পারো, 10y আর 9y। তো যাই হোক আমি 10-এ নিলাম, যেহেতু অনুপাত আছে। তাহলে এই যে ধরো এর মূলধন আছে 10, তাহলে সেটা খাটছে কত, 9 মাস। 10-কে 9 দিয়ে গুণ করবো। আর বি এর মূলধন কিন্তু 9 আছে, এখানে 9 নিলাম। আর কত মাস খাটছে, সেটা এক্স মাস খাটছে, এই যে এক্স মাস। তাহলে এই যে আমাদের মূলধনের যে অনুপাতটা, এটাই হবে কিন্তু কার সঙ্গে সমান হবে, এই যে তাদের লাভের অনুপাতের সঙ্গে সমান হবে, যেহেতু এখানে সময়টা আমরা একই হয়ে গেছে। একই সময়ের ক্ষেত্রে আমরা এটা নিয়েছি। তাহলে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হবে, তাই তো, লাভের অনুপাতও সেটাই হবে। তাহলে এই অনুপাতটাই হবে কত, 2:1, এটার সঙ্গে সমান করতে পারবা। তাহলে এখানে সরল করো, আমরা এক্স এর মানটা বের করে নেব। তো এখানে আমরা এই যে দেখো 9 আর 9 কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে আমাদের এখানে 10 রইল, 10:x, 2:1। তাহলে 10/x 2/1। আচ্ছা, এখানে 2 5 10 কাটাকাটি করতে পারবা, এখানে 1 আছে। বর্গমূল করলে x সমান সমান এটা 5 পেয়ে যাবে। দেখো তাহলে এই যে দেখো বি এর মূলধনটা কত মাস কেটেছিল, 5 মাস। ওকে, এই যে আমাদের অ্যান্সার, বি এর মূলধনটা কেটেছিল 5 মাস কেটেছিল। পরে আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 4-এর 6 বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মানটা কত সেটা বের করতে বলেছে। এটা ভালো প্রশ্ন। দেখো আমাদের যে ঘড়ি, তোমরা ঘড়ি দেখেছো, তাহলে এখানে আমাদের যে ঘন্টার কাঁটা, এই যে আমাদের ঘন্টার কাঁটা, আমাদের ধরো কত মিনিটের কাঁটা আছে, এখানে 12টা আছে, এখানে 1 2 এরকম করতে করতে আছে ঘুরগুলো, এখানে 3 আছে। তাহলে ঘন্টার কাঁটাটা কি 1 ঘন্টায়, এই যে 1 ঘন্টা এখানে আসবে 12টা থেকে 1টার কাছে, তাই তো। তাহলে কত কোণ, মানে এখানে যদি আসে, তাহলে এই যে কোণটা, তাই তো, এই কোণটা কত কোণ তৈরি করছে, কত ডিগ্রি কোণ। তাহলে আমাদের এখানে জানতে হবে যে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টা এখানে আসবে 2 ঘন্টায়, তাহলে 12 ঘন্টায়, এখানে আমাদের 11 আছে, এখানে 10 আছে, এখানে 9 আছে। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কিন্তু ঘুরে 1 পাক আবার এখানে ফিরে আসবে। ঠিক আছে, 1 পাক, 1 পাক বলতে আমরা এই যে পরিধি যেটা, ঘন্টার কাঁটার এই যে বৃত্তের যেটা পরিধি আমরা পেয়ে যাব। তাহলে 1 ঘন্টায় মানে 1 পাক, 1 পাক যদি বলি ডিগ্রিতে, রেডিয়ানে, সেটা হচ্ছে আমাদের দেখো 1 বৃত্তীয় কোণ। 1 বৃত্তীয় যেটা হচ্ছে আমাদের টোটাল 1 বৃত্তীয় হচ্ছে 360 ডিগ্রি, তাই তো। 360 ডিগ্রি সমান সমান তোমরা 2 পাই পাবা, মানে পাই বলতে 180 ডিগ্রি, পায়ের মান কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 2 দিয়ে গুণ করবা, তাহলে 2 পাই। তাহলে দেখো 12 ঘন্টায়, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যে আবর্তন করবে কত ডিগ্রি, আমরা যে বৃত্তীয় মানে বলি, তা 2 পাই, 2 পাই রেডিয়ান, এটা রেডিয়ানে বলবো। তা চলো এই কথাটা আমরা কিন্তু এখানে বলবো যে ঘন্টার কাঁটা, ঘন্টার ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, 12 ঘন্টায় আবর্তন করে, ঠিক আছে, আবর্তন, আবর্তন কতটা করবে, 360 ডিগ্রি, যেটাকে আমরা বলবো 2 পাই, 2 পাই রেডিয়ান, রেডিয়ান মানে সি দিতে পারো তোমরা, ঠিক আছে, এত রেডিয়ান। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করবে কত, যেটা আমাদের বের করতে বলেছে, 1 ঘন্টায় কতটা কোণ আবর্তন করবে। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করবে 2 পাই, আর এই যে 12টা নিচে নামিয়ে দাও, হ্যাঁ, ঠিক আছে, এত রেডিয়ান। তাহলে এখানে 2×6 = 12। তাহলে দেখো আমাদের যে অ্যান্সারটা, আমরা π/6 এত রেডিয়ান, এখানে সি দিতেও পারো, মানে সি হচ্ছে রেডিয়ান, নাও দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমাদের যে বৃত্তের মানে বের করতে বলেছে কোণটা, সেই কিন্তু অ্যান্সার এটা, মানে এই যে কোণটা তৈরি হবে না এখানে, এই যে 12টা থেকে 1 ঘন্টা আসলো, তাহলে 1 ঘন্টা যে কোণটা তৈরি হবে এখানে, সেই কোণটা হবে আমাদের π/6 রেডিয়ান। ওকে, এককটা তোমরা রেডিয়ানে দেবা, তোমরা সি দিতে পারো, এই যে রেডিয়ান। পরে আমরা চলে আসবো 4-এর 7 নম্বর। আচ্ছা, এখানে দুটো সমীকরণ দেখতে পাচ্ছি,
এই দুটো সমীকরণ থেকে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, সমীকরণ দুটো দেখো আছে এক্স প্লাস 2/y সমান সমান 4/3 আছে। একটা সমীকরণটা আছে y প্লাস 1/x সমান সমান 9/2 আছে। আচ্ছা দেখো, এই দুটো সমীকরণ থেকে এর মানটা বের করব। আমরা করব কি, এই দুটো সমীকরণকে গুণ করে দেব। চলো গুণ করি। বাম পক্ষ গুণ, ঠিক আছে, বাম দিকে গুণ, আর ডান পক্ষ 4/3 গুণিত 9/2। দেখো এখানে আমরা গুণ করতে পারবো। চল এখানে আমরা রাশি গুণ করো, এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস, আর এর সঙ্গে এটা গুণ করবা, মানে এটা এক্স গুণিত 1/x আছে, এটা আমাদের এখানে 1/x আছে প্লাস, এবার এটার সঙ্গে এটা মানে 2/y গুণিত ওয়াইয়ের সঙ্গে গুণ করছো প্লাস, আর এটা হয়ে যাবে আমাদের 2/, দেখো এক্স ওয়াই, তাহলে এখানে আমি এক্স ওয়াই বসিয়ে দিলাম। আর এইদিকে এটা কাটাকাটি করো, 2 2 4, আর এটা 3 3 9, 3 আর 2 মানে এটা 6 হয়ে যাবে এদিকে। এখানে এক্স এক্স কেটে দাও, এখানে ওয়াই ওয়াই কাটবে, তাহলে আমাদের এটা এক্স ওয়াই প্লাস এটা 2/x ওয়াই এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে এক্স এক্স কেটে গেছে, এখানে 1 আছে, আর ওয়াই ওয়াই কেটেছে, এখানে 2 আছে, 6। এখানে আমরা দেখো করবো, এখানে এক্স ওয়াই প্লাস 2/xy, এখানে এটা কত আছে আমাদের 6 আছে, এদিকে 3, এখানে বিয়োগ করে দেবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের হয়ে যাবে, এটা আমাদের 2 আছে, ঠিক আছে, এটা 2 আছে, xy প্লাস 2/xy, এটা বিয়োগ করে তোমরা 3 পেয়ে যাবা। এখন আমরা করবো কি, উভয় পক্ষে ঘন করে নেব। ঘন করলে কিন্তু আমাদের মানটা আসবে। দেখো ঘন করবো এই জন্য, দেখো কিউব আছে আমাদের, পাওয়ারটা যেহেতু কিউব আছে, তো আমরা ঘন করে নেব। ঘন করো, দেখো এই যে ঘন, আমরা কিউব চাপালাম, আর 3-এর উপরও কিউব চাপিয়ে দেবো। এখন আমরা এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র, ঘনবলের সূত্র, দেখো ঘনবলের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, বি হচ্ছে যে আমাদের এটা বি, ইন্টু এ প্লাস বি, আমাদের বি, এটা হচ্ছে আমাদের ঘনবলের সূত্র। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান সমান, এবার 3-এর কিউব এখানে তোমরা 27 পেয়ে যাবা। এটা যদি ভেঙে লিখে দিই, এটা হবে এক্স কিউব ওয়াই কিউব, এটা 2-এর কিউব তোমরা 8 পাবা, আর এখানে দেখো এটা এক্স কিউব, এই যে ওয়াই কিউব, দেখো এই মানটা কিন্তু আমাদের চলে এসেছে, যার মানটা বের করতে বলেছিল। দেখো এই জায়গাটা আমরা ঘন করে কিন্তু পেয়ে গেছি। এবার এখানে দেখো এদিকে এক্স ওয়াই উপর নিচ কেটে গেল, তাহলে এটা 3 দিয়ে এটা 6, আর এখানে দেখো এই মানটা এক্স ওয়াই প্লাস 2/xy, এই মানটা দেখো এই জায়গা লক্ষ্য করো, এখান থেকে এই জায়গা থেকে মানটা বসিয়ে দাও, 3 বসিয়ে দাও এখানে, এর মানটা কিন্তু 3, 27। তাহলে আমাদের এক্স কিউব ওয়াই কিউব 8/x কিউব ওয়াই কিউব সমান সমান, এদিকে 27, 6 3 18, এদিকে আমরা 18 বিয়োগ হয়ে যাবে। তাহলে 27 থেকে 18 যদি আমরা বিয়োগ করি, এটা কিন্তু আমরা 9 পেয়ে যাবো। তো এর যে মানটা বের করতে বলেছিলাম, কত পেলাম, 9 পেয়ে গেলাম। দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে। পরের প্রশ্ন আমরা চলে আসবো পরের পেজে। চলে এসো, এটা আমরা 400 পেজের অঙ্কগুলো করালাম। এরপরে আমরা 401 পেজে চলে আসবো। 401 পেজে যে 8 নম্বর প্রশ্নটা, চলো আমরা দেখে নেবো কি বলছে। 4-এর 8 নম্বর, এখানে বলছে পাশের চিত্র কিন্তু আমাদের দেওয়া আছে। চিত্রটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমাদের দেখো চিত্রটা আমাদের এভাবে আছে, এখানে এ বি সি, তার পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ, মানে এই কোণটা আমাদের 90 ডিগ্রি বলে দিয়েছে, আর এডি বিসির উপর লম্ব, মানে এই যে এডিটা এখানে আছে, এডিটা এই যে বিসির উপর লম্ব বলেছে, এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর বিডি 5x, বিডি এটা হচ্ছে আমাদের 5x,
আর এখানে হচ্ছে আমাদের ডিসিটা বলেছে 20x, এত একক হলে পরে এডি দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দেখো তোমাদের আমি যদি বলি একবারে সূত্রটা, এখানে আমাদের যে সূত্রটা হবে এডি, যার মান বের করতে বলেছি, এডি স্কোয়ার সমান সমান হবে বিডি বিডি ইন্টু ডিসি, ঠিক আছে, বিডি ইন্টু ডিসি, এই সূত্রটা। এই সূত্রটা কি করে হলো তোমাদের আমি প্রমাণটা দেখাই। দেখো আমাদের এই যে ত্রিভুজগুলো আছে না, এই ত্রিভুজগুলো কিন্তু আমাদের কি হবে, এবারে যদি বলি যে আমাদের এই যে দুটো ত্রিভুজ আছে, ধরো এই দুটো ত্রিভুজ সদৃশ্য আমরা প্রমাণ দেখাতে পারবো। প্রথমে সদৃশ্য প্রমাণ দেখাবো, দাঁড়াও, যে বড় ত্রিভুজটা আছে মানে এবিসি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজটা এবিসি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজের সদৃশ্য হবে। কি করে আমি বলে দিই তোমাদের, আমি শুধু মুখে মুখে বলে দিচ্ছি এখানে, ঠিক আছে। দেখো এই যে, আচ্ছা আমি এখানে তোমাদের একটু লিখি, ত্রিভুজ এবিসি, মুখে মুখে একটু অসুবিধা হবে তো, ও ত্রিভুজ নিচ্ছে এবিডি, এই দুটো ত্রিভুজ সদৃশ্য বলতে পারবো। এই দুটো ত্রিভুজে কি করে সদৃশ্য বলবো, এই দুটো ত্রিভুজে দেখো আমাদের যে বি কোণটা একই কোণ আছে, 1 নম্বর শর্ত, আর আর বড় ত্রিভুজের এই যে বিএসি কোণটা 90°, আর এই ত্রিভুজের এই কোণটা 90°, দেখো দুটো শর্ত সমান, এই দুটো ত্রিভুজ হয়ে যাবে আমাদের সদৃশ্য। তাহলে একইভাবে ত্রিভুজ এ বি এর সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ্য পাবা, কি করে, যেরকম এই কোণটা একই কোণ পাবা, বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে পাবা। মানে কার সঙ্গে ত্রিভুজ এবিসি সদৃশ্য হয়ে যাবে ত্রিভুজ এসিডির সঙ্গে সদৃশ্য হবে। কি করে, ওই যেটা বললাম, এই কোণটা দুজনেরই একই কোণ, আর এই কোণটা 90°, এদিকে বিএসি 90°, তাহলে এই ত্রিভুজটাও পাবা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, তাহলে আমরা অতএব বলতে পারবো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে যাবে, এবিডি সদৃশ্য এসিডি, ঠিক আছে। এটা একটা ধর্মই আছে, প্রয়োগ আছে আমাদের, তাই না। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায়, তা দেখো এখানে আমি নিব সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো, হ্যাঁ, সমান পথে থাকে। এরকম এখানে দেখাবো যে বিডি, এই যে বিডি নিলাম, এখানে আমি নিব বিডি বাই এডি নিলাম, মানে ভূমি বাই লম্ব নিলাম। দেখো এই যে বিডি বাই এডি, এটা এই ত্রিভুজের ক্ষেত্রে, তাই না, মানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে বিডি বাই এডি মানে ভূমি বাই লম্ব নিলাম। আর এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি ভূমিটাকে এডি ধরতে পারি, দেখো লম্ব ভূমি যে কোনো নিতে পারি, আমি ত্রিভুজটাকে তো এভাবেও ঘুরিয়ে নিতে পারি এখানে। তাহলে এই ত্রিভুজ মানে ত্রিভুজ এসিডি ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা আমি নিলাম ভূমি এডি, আর লম্বটা নিলাম আমরা ডিসি। দেখো এভাবে নিলাম, যে ভূমি যেটাকে নিব সে কোনো মানে নাই, আমি ত্রিভুজটাকে তো ঘুরিয়ে নিতে পারি, এর ভূমি এটা হতে পারে, এর ভূমি এটাও হতে পারে এই ত্রিভুজের ক্ষেত্রে। দেখো এই যে ভূমি বাই লম্ব, এখানেও ভূমি বাই লম্ব নিয়েছি। ওকে, এবার তোমরা এটা গুণ করো, বর্জ্য গুণন, দেখো এডি স্কোয়ার সমান সমান এদিকে বিডি ইন্টু ডিসি। দেখে যেটা বললাম, একবারে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো বা এইভাবে তোমরা করে নিতে পারো। প্রমাণ দেখানোর তো প্রয়োজন নাই, তোমরা সংক্ষেপে এইভাবে করতে পারো বা একবারে সূত্র বসিয়ে দিতে পারো। তো চলো আমরা পেয়ে গেছি, হ্যাঁ, বিডি ডিসির মান তো দেওয়াই আছে, আমরা এডি এর মান পেয়ে যাবো। তুমি এডি স্কোয়ার মানটা বের করি, বিডি আছে আমাদের 5x আর ডিসি আছে আমাদের 20x, এটা হবে তোমাদের গুণ করে 100 এস স্কোয়ার, আর এডি হবে √100 s², তাহলে এডি পেয়ে যাবা 100 বর্গমূল 10 আর s² x হবে, এত একক হবে এডিটা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার, 10 x একক এডি দৈর্ঘ্য। পরের প্রশ্ন আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্ন। চারের 9 কি বলছে প্রশ্নটা, বলছে 4/6 সেমি দৈর্ঘ্য, 2√6 মানে 4√6 সেমি দৈর্ঘ্য আছে, 2√6 সেমি প্রস্থ ও 2√6 সেমি উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘন থেকে সব থেকে বড় মাপের দুটি ঘনক বার করলে প্রতি ঘনকের আয়তন কত। দেখো এই প্রশ্নটা ভালো প্রশ্ন। আমি আগে একটা আয়তঘনকের ছবি তৈরি করছি, আমি এই আয়তঘন, আয়তক্ষেত্র তল তৈরি করো, একটা তল, আর একটা তল আয়তক্ষেত্র তৈরি করো।
এভাবে তৈরি করে এদিকে যোগ করো, এখানে যোগ করে দাও, এভাবে যোগ করে দাও। দেখো আমাদের আয়তঘন তৈরি হয়ে গেছে। এবার এই আয়তঘনকের যদি আমি এটা বি এটা সি এটা ডি এভাবে যদি নাম দিয়ে দিই ধরো, তাহলে এখানে বিটা যেটা আছে, বিটা দৈর্ঘ্যটা কত বলেছে এখানে 4√6, দৈর্ঘ্য 4√6, ঠিক আছে। বিসিটাকে প্রস্থ নিয়ে এলাম, বিসিটা আছে আমাদের 2√6, হ্যাঁ এটাই আমাদের উচ্চতা আবার আছে, উচ্চতাকে আমি বিডি ধরে নিলাম, এটা বিডি, সরি এটা আমাদের বিডি আছে, ঠিক আছে, বিডি আমাদের উচ্চতা। আচ্ছা তাহলে এখানে যেটা বলেছি এই আয়তঘনককে, এই আয়তঘনক থেকে সবচেয়ে বড় দুটি ঘনক নেবে। তাহলে সবচেয়ে বড় দুটি ঘনক মানে কি সমান দুই ভাগে ভাগ করে নিতে হবে এখানে, এভাবে করে একদম সমান দুই ভাগে ভাগ, এভাবে করে ভাগ করে নিলে পরে অর্ধেক অর্ধেক যদি করে নেওয়া হয় তাহলে সবচেয়ে বড় দুটি ঘনক তৈরি হবে। তাহলে অর্ধেক করা মানে এখানে আমি যদি নাম দিই এই বিন্দুটা, এটাকে আমি ধর পি নাম দিয়ে দিই, তাহলে এখানে বির অর্ধেক কি হবে আমাদের, বির অর্ধেক হয়ে যাবে বিপিটা। তাহলে বিপিটা যদি অর্ধেক হয় এর অর্ধেক মানে 4√6কে 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা হবে 2√6 এই বিপিটা, তাই তো। তাহলে এই যে ঘনকটা যেটা পাবা না, যে দুটি ঘনক পাবা, এতে ধারের দৈর্ঘ্যগুলো দেখো 2√6, এটা তো আমাদের 2√6, আর এখানেও আমাদের দেখো 2√6। তাহলে যে ঘনকটা দেখো, যে ঘনক হবে, ঘনকের ধারের দৈর্ঘ্যগুলো তো সমান, দেখো ধারের দৈর্ঘ্যগুলো কিন্তু সমান হয়ে গেছে। মানে একইভাবে এদিকেও পাবা কিন্তু 2√6, এদিকেও আমাদের প্রস্থটা 2√6 আছে, আর উচ্চতাটা আমাদের 2√6 বলেই দিয়েছে। তাহলে দেখো, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য, তাহলে এই ক্ষেত্রে ঘনকের ধারের দৈর্ঘ্য হবে যেটাকে ঘনকের ধারের দৈর্ঘ্য এ ধরি, সেটা কত হবে 2√6 সেমি হয়ে যাবে আমাদের, 2√6 সেমি। তাহলে অতএব ঘনকের আয়তন, এই ঘনকের যে আয়তন বলেছে প্রতিটি ঘনকের আয়তন, অতএব প্রতিটি ঘনকের আয়তন, প্রতিটি ঘনকের আয়তন কত হবে, যে ধারের দৈর্ঘ্যের ঘনকের আয়তনের সূত্র, ধারের দৈর্ঘ্যের হোল কিউব এত ঘন সেমি। এটাকে সরল করে আমাদের অ্যান্সার আসবে 2√6 গুণিত 2√6 ঘন সেমি। সেটা গুণ করো 2 দিয়ে 4, আর √6 6 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এখানে 2 দিয়ে 4, আচ্ছা এটা আমি রেখে দিলাম, যাই হোক পরে গুণ করছি। তাহলে এখানে 4 দিয়ে 8, 48 ঘন সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। প্রতিটি ঘনকের আয়তন 48√6 ঘন সেমি। ওকে, খুব ভালো একটা প্রশ্ন ছিল আমাদের। চলো পরে আমরা চলে আসবো 4-এর 10 নম্বর প্রশ্নে। দেখো 4-এর 10 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের, এখানে বলছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। কোনো মূলধনটা দেওয়া নাই, এটা আসল, এটাকে আমি x টাকা ধরে নেব, আর কত বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে সেটা বলেছে। তা আমি ধরে নেব যে y বছরে, ঠিক আছে, ধরি যে y বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে বলতে সুদ আসলটা যেটা বলেছে এখানে, ঠিক আছে, x টাকার দ্বিগুণ হয়ে যাবে সুদ আসলটা, সুদ আসলটা হবে দ্বিগুণ, x টাকার দ্বিগুণ বলতে 2x টাকা হয়ে যাবে, এটা হবে আমাদের সুদ আসল টাকা। আসল জানা হলো, সুদ আসল জানা হলো, তাহলে আমরা সুদ পেয়ে যাব, সুদ যেটাকে আমি আয় বলি, ঠিক আছে, আমরা সুদকে আয় বলি। সুদ আসল থেকে যদি আসলটা বাদ দাও, তাহলে এটাই কিন্তু আমাদের সুদ, এত টাকা, তাহলে আমরা সুদটা পেয়ে যাব, x টাকা পেয়ে যাব। এবার আমাদের যে সূত্র, সরল সুদের সূত্র, আয় সমান সমান PTR/100, তাই তো। চলো মানগুলো বসাও, আয় সুদ আমরা x টাকা পেয়েছি, আসলটা আমরা x টাকা ধরেছি, আর টি সময়টা আমরা নিয়েছি y বছর, সময়টা আমাদের y বছর। আর সুদের হারটা যেটা বলে দিয়েছে দেখো, 6.1/4%, এটা পূর্ণ সংখ্যা ভাঙাও, 6 4 24 থেকে 25, 25/4, এটা আছে আমাদের 25/4, আর 100টা আমি 1/100 এভাবে লিখে দিলাম। ওকে, এখান থেকে আমাদের y মানটা বের হবে, সময়টা, এখানে x কেটে দাও, এখানে 1 রয়ে গেল,
এটা 25 4 100 ভাবে কাটাকাটি করতে পারবা। তাহলে এখানে 1 আর এদিকে উপরে y আর এদিকে 4 4 16। তাহলে এখানে বর্গমূল করে y সমান সমান কত 16। 16 বছরে x টাকাটা 16 বছরে x টাকাটা দ্বিগুণ হবে। অ্যান্সারটা কিন্তু আমাদের 16 বছর। পরে আমরা চলে আসবো 11 নম্বর। 11 নম্বর প্রশ্নটা 4 এর 11 নম্বর। আমাদের দেখো এই যে √13 প্লাস √7 এর দুটি করণীয় নিরসক উৎপাদক জানতে চেয়েছে। তাহলে এর দুটি করণীয় নিরসক উৎপাদক দেখো দুটি পাবা, উৎপাদক পাবা। একটা তো তোমরা দেখো তোমাদের বলে দিই, একটা খুব সহজে পেয়ে যাবা। মধ্যের চিহ্নটা যেটা থাকবে, চিহ্নটাকে চেঞ্জ করে নিবা। প্লাস আছে তো মাইনাস দিয়ে দাও, মাইনাস তাহলে প্লাস দিয়ে দিবা। ঠিক আছে, প্লাস আছে তো মাইনাস দিলাম। তাহলে √13 মাইনাস √7 একটা পেয়ে গেলাম। দেখো এটা একটা এর করণীয় নিরসক উৎপাদক মানে এদের গুণফলটা মূলদ সংখ্যা পাবা, একে বলা হয় করণীয় নিরসক উৎপাদক। এবং আরেকটা পাবা, দেখো আরেকটা কিন্তু বুদ্ধি করে বের করবা, একটা তো সহজে পেয়ে যাবা। আর পরেরটা পাওয়ার জন্য এই যে প্রথমে মাইনাস করে নাও, দেখো মাইনাস √13 আর প্লাস যেটা আছে থাক, প্রথমটাকে যেহেতু সাইনটাকে চেঞ্জ করে নিবা। যেটা আচ্ছা ঠিক আছে, এই যে মাইনাস √13 প্লাস √7। তাহলে এর অনুবন্ধী এর করণীয় নিরসক উৎপাদক আমরা এটাও বলতে পারবো, এটাও করণীয় নিরসক উৎপাদক, এটাও করণীয় নিরসক উৎপাদক। দেখো করণীয় নিরসক উৎপাদক আমরা কেন বলবো, কারণ এদের গুণফলটা মূলদ সংখ্যা পাবা। আচ্ছা সেটা কি করে পাবা আমি তোমাদের একটু দেখিয়ে দিই কারণটা। ঠিক আছে, দেখো এটা না দেখালে হবে, তোমরা এইভাবে নম্বরটা পেয়ে যাবো। আমি কারণটা দেখিয়ে দিলে বুঝতে পারবা যে মূলদ সংখ্যা আসছে কি এদের গুণফল, মানে এর সঙ্গে এর গুণ করলে মূলদ সংখ্যা পাবো, এর সঙ্গে এরও গুণ করলে মূলদ সংখ্যা পাবো গুণ করে। প্রথমটা আমি দেখাই, প্লাসটা নিলাম আগে, তারপরে এটা নিলাম আমরা। এই যে দেখো আমরা পাশাপাশি গুণ। আচ্ছা এটা লক্ষ্য করে একই আছে, a প্লাস বি a মাইনাস বি। তাহলে তোমরা এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো স্কোয়ার যেন করণে উঠে যাবে, এই যে করণীগুলো উঠে গেল। তাহলে 13 থেকে 7 বিয়োগ, তাই তো 13 থেকে 7 বিয়োগ 6, এটা কি একটা মূলদ সংখ্যা না? 6 একটি মূলদ সংখ্যা। তাহলে এই যে দুজনের গুণফল আমরা পেয়ে গেলাম মূলদ সংখ্যা, তাহলে এর করণীয় নিরসক উৎপাদক আমরা এটা বলতে পারবো। এবার এটা কি আমাদের হবে? তাই চলো এটাও আমি তোমাদের চেক করে দেখাই দিচ্ছি। এখানে এরকম আমরা গুণ করছি, এটা তো আছে √13 প্লাস √7 আর এর সঙ্গে এটা গুণ তো। আচ্ছা এখানে আমাদের যেটা আছে মাইনাস √13 আছে প্লাস √7 আছে। আচ্ছা আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেব, মাইনাসটা প্রথমে নিয়ে চলে আসলাম আমি, √13 প্লাস √7। আচ্ছা মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে এটা আমাদের কি হবে √13, এটা মাইনাস চলে আসবে না, মাইনাস √7। মাইনাস যদি কমন নাও তাহলে এভাবে আসবে, এটা মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা এখানে রেখেছি। আচ্ছা এদের তো গুণফল করলাম আমরা একবার, 6 পেলাম। তা মাইনাস এদের গুণফলটা কত পেলাম 6, এই যে -6 কিন্তু আমাদের কি মূলদ সংখ্যা, এটাও কিন্তু আমাদের একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো এই যে এই দুজনের গুণফল আমরা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই যে মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে তার জন্য আমরা বলতে পারবো এর দুটি করণীয় নিরসক উৎপাদক, এটা একটা এটা একটা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আমরা চলে আসবো, দেখো 4 এর 12 নম্বর প্রশ্ন। আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। দেখো আমাদের 4 এর 12 নম্বর প্রশ্নটা কি বলছে। এখানে দেখো আমাদের এই যে x1 x2 x3 xn অবধি আছে, এদের গড় x বার বলে দিয়েছে। মানে গড় মানে কি, এই যে x1 এদের যোগ করতে হবে, x2 আমি দুটো নিলাম, তারপরে আমাদের xn অবধি আছে, xn এদেরকে যোগ করতে হবে। আর যতগুলি রাশি আছে তততে ভাগ করতে হবে। রাশি দেখো 1 থেকে n অবধি, মানে nটি রাশি আছে, n দিয়ে ভাগ, এটাকে গড় বলা হয়। এই গড় মানটা বলেছে x বার। ঠিক আছে, একে আমি 1 নং নাম লিখে দিলাম। আমাদের এদের গড় বের করতে বলেছে, তাহলে এই রাশিগুলোকে যোগ করব। এই রাশিগুলো যোগ করে আমাদের আছে a স্কোয়ার x1 প্লাস পরেরটা আছে a স্কোয়ার x2, আমি দুটোই নিলাম, প্লাস কত দূর আছে যোগ করব আমরা a স্কোয়ার xn, এত যোগ করব। গড় বলতে
এই রাশিগুলোকে সব যোগ করলাম, আর কটা রাশি আছে এখানে দেখো 1 থেকে n, এখানেও কিন্তু 1 থেকে n গেছে, এই যে 1 2 3 করতে করতে n অবধি গেছে। তাহলে 1 থেকে n বলতে nটি রাশি আছে, n সংখ্যক, তাহলে n দিয়ে ভাগ করবো আমরা। দেখো এই হলো আমাদের গড় মান। এবার এটাকে সরল করে আমরা মানটা বের করবো। দেখো দেখো এখানে a স্কোয়ার সব জায়গায় আছে, তাহলে আমি কি করব, আমি এখান থেকে a স্কোয়ার কমন নিতে পারবো আমরা। তাহলে a স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আমাদের দেখো কি থাকবে, আমাদের এখানে থাকবে x1 প্লাস x2 প্লাস আমাদের xn অবধি থাকবে, আর নিচে আছে আমাদের n। এই দেখো a স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম, সব জায়গায় a স্কোয়ার আছে বলে। তাহলে a স্কোয়ার, আর এর মানটা দেখো আমরা 1 নঙে আমরা বের করে রেখেছি x বার, তাহলে এর মানটা কিন্তু আমাদের x বার। ঠিক আছে, এই যে আমাদের এই যে যার গড়টা বের করতে বলেছিল, এই রাশিগুলির গড় কত, a স্কোয়ার x বার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, x বার হবে এখানে। ঠিক আছে, এই যে আমাদের যে অ্যান্সারটা আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি a স্কোয়ার x বার। তা দেখো আজকের ক্লাসের আমরা যে অঙ্কগুলো ছিল 1 থেকে 4 অবধি এমসিকিউ এসিকিউ সব প্রশ্নগুলো কিন্তু করে দিয়েছি। কোনো জায়গায় যদি সমস্যা হয়, ডাউট মনে হয়, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। কোন অঙ্কটা সমস্যা হচ্ছে সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করো, খুব ভালো হয়, আমি বুঝতে পারবো যে কোন কোন অঙ্কগুলো তোমাদের সমস্যা হয়। পরবর্তীতে সেই অঙ্কগুলো দেখবে যে রিপিট আসে, একই অঙ্ক বারে বারে আসে, আমি সেই অঙ্কগুলো আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে অঙ্কগুলো তোমাদের সমস্যা হবে। এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। পরবর্তী ক্লাস বলতে এই যে পার্ট 2 ক্লাস আমরা দেবো এই পেজেরই 401 পেজে, ঠিক না, এই 401 পেজের পার্ট 2 ক্লাস তোমাদের এই সেটের আমরা সেট 8 নম্বর সেট দিয়েছি। এই 8 নম্বর সেটের পার্ট 2 ক্লাস তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা। এই যে 5 থেকে বড় প্রশ্নগুলো তোমাদের দেখাবো, 5 থেকে 15 অবধি অঙ্কগুলো আমরা নিয়ে আসবো, তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবা, বেশি দেরি করবো না। ক্লাসগুলো তোমাদের আমি পরপর দিয়ে যাচ্ছি, যতটা আমি চেষ্টা করছি তোমাদের যত সম্ভব আমি তাড়াতাড়ি সব ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমি বলেছি যে যতগুলো আমাদের সেট আছে, তোমাদের স্কুল আছে, সবগুলো করে দেওয়ার আমি চেষ্টা রেখেছি। তার জন্য আমি তোমাদের দ্রুতভাবে অঙ্কগুলো করাচ্ছি। তো ঠিকই আছে, পরবর্তী ক্লাসটা আমি নিয়ে আসবো তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো।